আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা নতুন একটা টপিক পড়া শুরু করব। গত ক্লাসগুলোতে আমরা যে টপিকগুলো পড়ছিলাম সেটা পড়ছিলাম হলো কি বায়োপটেনশিয়াল বলতে আমরা কি বুঝি, বায়ো অ্যাম্প্লিফায়ার আমরা কিভাবে ডিজাইন করব, এবং শরীরে কিছু পার্টিকুলার বায়ো অ্যাম্প্লিফায়ার আছে যেটা ডাক্তাররা মেজার করে বিভিন্ন ধরনের রোগ এবং সুস্থতা পরীক্ষা করার জন্য, যেটার মধ্যে আমরা দেখছি ইসিজি, ইইজি, ইএমজি, এবং এগুলার ইলেকট্রোড কনফিগারেশন গুলো আমরা মোটামুটি টাচ করার চেষ্টা করছি। অত ডিটেল আমাদের দেখার সুযোগ হয়নি। আজকের থেকে আমরা যে জিনিসগুলো দেখা শুরু করবো সেটা হলো বায়োপটেনশিয়াল বাদে আমরা শরীরে আর কি কি মেজারমেন্ট নিই। যেমন যদি আপনাদেরকে এক এক করে বলতে বলি যে বায়োপটেনশিয়াল বাদে আমরা ডাক্তাররা কি কি মেজারমেন্ট নেয়, আরো আপনারা কি বলতে পারবেন যে আর কি কি মেজারমেন্ট নেয়? স্যার এগুলো ছিল তো স্যার ব্লাড প্রেসার মাপে স্যার, তারপর ব্লাড প্রেসার মাপে ডাক্তারের কাছে গেলে। আর কি করে? টেম্পারেচার স্যার, টেম্পারেচার থার্মোমিটার দিয়ে স্যার টেম্পারেচারটা মাপে। টেম্পারেচার আমরা মোটামুটি পড়ছি, একদম যে পড়ি নেই তা না। আর স্যার এই যে ব্লাড সুগারটা স্যার, ব্লাড সুগারও আমরা কিভাবে করে এটা পড়ছি, কিন্তু পুরো মেকানিজমটা পড়িনি। জি স্যার। আচ্ছা, আর কি করে ডাক্তাররা? স্টেথোস্কোপ দিয়ে শ্বাস প্রশ্বাস জি স্যার, চেক করে যে কোনো শব্দ আছে নাকি, এবং স্টেথোস্কোপটা আমাদের ব্লাড প্রেসার মাপার সময়ও লাগে। আরো অনেক কিছু মাপি, যেমন মনে করেন আমরা মাপি, টেস্ট করে স্যার, পালস শরীরে। হ্যাঁ পালস মাপে, এটা ভালো বলছেন। পালস মাপে যে প্রতি মিনিটে কয়টা বিট হইতেছে, এটা ম্যানুয়ালিও মাপে। আবার ইসিজি যখন করে তখন ইসিজির সঙ্গে অটোমেটিক চলে আসে, এটা একটা মাপে। আরেকটা মাপে যেটা আপনারা বাদ দিয়েছেন সেটা হলো কি করে, অপটিক্যাল প্লেথিসমোগ্রাফি করে। এই নামটা হয়তো বা আপনারা হিসাবে জানেন, এই পালস অক্সিমিটার একটা মেশিন আছে আঙ্গুলে স্যার লাগাই আছে, যেটা দিয়ে আঙ্গুলে লাগায়। কি করে এটা দিয়ে? পালস অক্সিমিটার ওটা দিয়ে স্যার আর কি অক্সিজেনের পরিমাপটা স্যার শরীরে SpO2 মাপে। SpO2 মানে অক্সিজেনের স্যাচুরেশনটা মাপে, ঠিক আছে? এই প্রসেসটার নাম হলো কি অপটিক্যাল প্লেথিসমোগ্রাফি। তো এটাও করে। এই তো মোটামুটি এগুলোই করে, মানে এগুলো এটা স্যার খুব বেশি করতেছে স্যার করোনা আসার পর থেকে। হ্যাঁ, এগুলো করার কারণটা কি? এগুলো সব জায়গায় দেখেন, এটা কারণ হলো গিয়ে এগুলো প্রত্যেকটাই আপনারই নন ইনভেসিভ, শরীরের মধ্যে কাটাছেঁড়া করা লাগে না। একটা জিনিস যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এগুলো কমন, কারণ এগুলোতে কোনো কাটাছেঁড়া করা লাগে না, এবং এটার ইকুইপমেন্ট গুলো খুব ছোট, রিলেটিভলি ছোট, এবং সব জায়গাতে এটা রাখা যায় আর কি, যে কোনো চেম্বারে বা ফার্মেসিতে সব জায়গাতে রাখা যায়। এই জন্য এই জিনিসগুলো খুব ওয়াইডলি ইউজ হয়। তো এইগুলোর থেকে আমরা আস্তে আস্তে চেষ্টা করবো যে সেমিস্টারে যাওয়ার সময় আছে আমরা মোটামুটি যতগুলোর পারি মেকানিজম সেগুলো পড়বো। তো প্রথমে যেহেতু আমরা ইসিজি যেহেতু পড়েই ফেলছি, তো আমরা ফার্স্টেই আজকে দেখবো যে ইসিজি থেকে কিভাবে আমরা মাপতে পারি, পালস মাপতে পারি। পালস মানে আমরা কি বুঝি? পালস মানে আমরা বুঝি যে হার্ট কতবার বিট করে, তাই না? বিট পার মিনিট। নিশ্চয়ই এই জিনিসটা আপনারা হিসাবে দেখেন, বিপিএম। কখনো দেখছেন বিপিএম কথাটা? স্যার 72টা নরমালি হয়। বিপিএম মানে হলো কি বিটস পার মিনিট। স্যার এটা স্যার এই যে যখন প্রেসার মাপে এটা স্যার বলে স্যার বিপি মাপতেছে আর কি। এখানে তো স্যার ওই যে স্টেথোস্কোপ দিয়ে স্যার এটা ওটা তো বলতেছেন বিপি। বিপি হলো কি ব্লাড প্রেসার, জি স্যার। আর বিপিএম মানে হলো কি বিটস পার মিনিট, মানে হার্ট কতবার বিট করে প্রতি মিনিটে। তো এটা ডাক্তাররা জেনারেলি করে যেটা, সেটা হলো কি ঘড়ি দেখে করে। ঘড়ি দেখে আপনার হাতের শিরার কোনো একটা জায়গায় চাপ দিয়ে ওরা তারপরে বিটটা পাওয়ার পরে ওরা প্রতি মিনিটে তার হিসাব করে না, জেনারেলি 15 সেকেন্ডের একটা স্যাম্পল নেয়। 15 সেকেন্ডের একটা স্যাম্পল নিয়ে এটাকে 4 দিয়ে গুণ করে দেয়। তখন এটা মোটামুটি 1 মিনিটের একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দেয়। কিন্তু এটা ইনএকুরেট, পুরোপুরি একুরেট না। অবশ্য ডাক্তারদের প্রয়োজনে, মানে হঠাৎ করে রোগী আসলে দেখার জন্য অত একুরেট হওয়ার প্রয়োজন নেই, মোটামুটি মাপলে একটা এস্টিমেট পাওয়া যায়। এখন দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হলে কি আমরা নর্মালি যে আমাদের শরীরে ব্লাড ফ্লো করতেছে, সবার শরীরেই তো কন্টিনিউয়াস ব্লাড ফ্লো করতেছে। যেমন বললেন যে প্রতি মিনিটে কয়টা বললেন, কয়বার বিট করে? 72টা। বললাম 70টা বিট করে, ঠিক আছে? তার মানে বলতে গেলে হার্টটা 70 বার ব্লাডটা টাইনে নিচ্ছে নিজের মধ্যে, কারণ দূষিত রক্তটা তো ফার্স্টে হার্টের মধ্যে আসতে হবে। তারপরে ওই দূষিত রক্ত মানে কি, যে রক্তের মধ্যে আপনার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। তারপরে কি করবে, ও দূষিত রক্তটাকে লাংসে পাঠাবে, লাংস ব্লাডটাকে অক্সিজেনেট করবে, অক্সিজেনেট করার পরে আবার এইটা হার্টে ফেরত আসবে, হার্ট আবার পাম্প করে শরীরে পাঠিয়ে দিবে, তাই না? তো এই কাজটা প্রতি মিনিটে 70 বার করে হচ্ছে। তো 70 বারই আপনার রক্তটা উপর নিচ করতেছে, ঠিক আছে? তো এখন আপনি নর্মাল অবস্থায় যে কখনো কি টের পান যে শরীরের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে?
বা কোনো হাতের কোনো জায়গাতে বা পায়ের কোনো জায়গাতে বা কোনো শিরার উপরে আপনি যদি আঙ্গুল রাখেন, আপনি কি জেনারেল টের পান যেটার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে? যখন স্যার প্রেসার পড়ে আর কি, নরমালি হাতের শিরার মধ্যে, বিশেষ করে বাম হ্যাঁ, হাতে স্যার, এই তো ঠিক ওইটাতে স্যার বলছেন, বোঝা যায় যখন সবচেয়ে প্রেসার বেশি। দিই তখন বুঝি, কিন্তু প্রেসার দেওয়ার আগে বুঝি না। প্রেসার দিলে এমন কি হয় যেটার কারণে আপনি বুঝেন কিন্তু প্রেসার দেওয়ার আগে প্রেসার বুঝেন দিলে না? স্যার এটা স্যার একটা নির্দিষ্ট আর কি একটা নির্দিষ্ট পরিমাণে স্যার এটা স্যার যাইতে থাকে স্যার, তখন স্যার বাধাগ্রস্ত হয় যখন স্যার, তখন স্যার লাফালাফি করে কেন স্যার। আপনার যখন চাপ দেন না তখন কি অনির্দিষ্ট পরিমাণে যায়? না স্যার, তখন তো স্যার যায় না স্যার, তখন স্যার ব্লাড তো স্যার আমাদের হার্ট থেকে পাম্পিং স্যার চলতেই থাকে স্যার, কিন্তু এখানে স্যার যেখানে চাপ পড়ে, হ্যাঁ, এরপরে ওইটা এসে আর আর কি ওই চাপের অপর প্রান্তে স্যার পৌঁছতে পারে না। তো কতটুকু চাপ দিলে অপর প্রান্তে, অপর প্রান্তে যদি পৌঁছাতে না পারে তাহলে পালস করবে কিভাবে? আপনি স্যার যদি বুঝিনি। ব্লাড ফ্লো বন্ধই করে দেন, চাপ দিয়ে যদি আপনি ব্লাড ফ্লো বন্ধই করে দেন, তাহলে আর পালস পাবেন কিভাবে? ওই জায়গায় তোর ওপেন সার্কিট, রক্ত যে বন্ধ হয়ে গেছে। তা আপনি পালস যে করতেছে এটা তো কোনো কিছু যদি পাস না করে না পালস স্যার, করবে টোটালি তো কিভাবে? স্যার অফ হয় না স্যার, আর কিছু অংশ স্যার হালকা যাইতেছে স্যার, বাকিটা যাইতেছে না, এই টাইপের আর কি এমন একটা হ্যাঁ, কিছু হয় আপনি মেবি। মোটামুটি ঠিক অনুমান করছেন, কিন্তু এই অনুমানটা করার পিছনে আপনার কারণটা কি? কিছুটা যাইতে পারলে বিট পালস করতেছে, কিন্তু কিছুটা না যাইতে পারলে আর পালস করে না, কারণটা কি? স্যার এখানে স্যার আমাদের যে শিরা আছে স্যার, হয়তো বা স্যার যেমন স্যার এই যে পানির, যদি আমরা স্যার একটা পাইপ দিয়ে স্যার পানি দিই স্যার, হ্যাঁ, তখন আমরা এই পানির পাইপটার মধ্যে যদি স্যার একটু প্রেসার দিয়ে রাখি, তখন যে রাইট, পরিমাণে আসার কথা ওই পরিমাণে না আসার পরে অপর হ্যাঁ। প্রান্তের পাইপটা স্যার আর কি বেশি পানিতে একটু ফুলে যায় স্যার, এই টাইপের একটা কিছু হয় আর কি এখানে। না ঠিক এই টাইপের না, কিন্তু আপনার প্রথম অনুমানটা ঠিক আছে, চাপ দেওয়ার কারণেই আসলে ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে, এটা হলো গিয়ে একটা কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন যেটা, সেটা হলো কি আমরা যদি অ্যাকুরেটলি হার্টবিট মাপতে চাই, তাহলে আমরা যে ডাক্তাররা যেটা করে চাপ দিয়ে এটা না করে আর কি করতে পারি, আর কি করার উপায় আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আজকে আমরা দেখবো যে আর কি করার উপায় আছে। তো এটার জন্য প্রথমে আমাদের যে ছবিটা আঁকা লাগবে, আমাদের ইসিজির ছবিটা আঁকা লাগবে, ঠিক আছে? তো ইসিজির ছবিটা নিয়ে আমরা খুব বেশি একটা আলোচনা করিনি। ইসিজির ছবিটা আমি আজকে দেখাই আপনাদেরকে, আপনারা যতটুকু মনে রাখতে পারেন এখান থেকে, এটা ভাইবাতে অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে যে ইসিজি থেকে আমরা কিভাবে হার্টবিট মেজার করি, ঠিক আছে? ইসিজির ছবিটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কিভাবে হার্টবিটটা মেজার করি এটা ইম্পর্টেন্ট। তো ইসিজি আমরা মোটামুটি এই ইসিজিটাকে বেশ কয়েকটা ওয়েভ এবং কমপ্লেক্স এই আকারে ভাগ করে লিখি, ঠিক আছে? তো এইভাবে আমরা এটাকে নামকরণ করছি, এটা লিখে পি কিউ আর এস টি, আর কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এখানে ছোট্ট একটা ইউ ওয়েভ থাকে। এটা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত যতগুলো ইসিজি করছি ইউ কখনো দেখিনি। জেনারেলি পি কিউ আর এস টি, এই জিনিসগুলো যারা আপনার মেডিকেল ফিল্ডে কাজ করেন আপনারা হয়তো এই নামগুলো দেখছেন আগে। পি, এটাকে বলা হয় কি পি ওয়েভ, ঠিক আছে? পি এটা হলো ওয়েভ, টিটাও হলো ওয়েভ, আর এই কিউআরএস যেটা, এটাকে বলা হলো কি কিউআরএস কমপ্লেক্স। বুঝতে পারছেন? কিউআরএস কমপ্লেক্স, কারণ এই জিনিসটা নির্দিষ্ট কোনো কারণে না, এটা হলো অনেকগুলো কারণের যোগফল হিসাবে দেখা যায়। বুঝতে পারছেন? তো পি ওয়েভটা হয় হলে গিয়ে জেনারেলি ধরা, মানে আমরা করে দেখছি যে পি ওয়েভটা অ্যানালাইসিস করে দেখছি যে পি ওয়েভটা হয় হলে কি আপনার অ্যাকচুয়াল ডিপোলারাইজেশনের কারণে। ডিপোলারাইজেশন মানে কি বলেন তো? ডিপোলারাইজেশন মানে কি? ডিপোলারাইজেশন কি অ্যাকশন পটেনশিয়ালের আগে হয় নাকি পরে হয়? পরে হয়। পরে পরে হয়। মানে ডিপোলারাইজেশনের ভ্যালু কত? ভোল্টেজের যদি ভ্যালু বলেন তাহলে ডিপোলারাইজেশনের ভ্যালু কত? স্যার 20 থেকে শুরু হয়ে স্যার -20 পর্যন্ত, সরি না, মাইনাস এটা তো অ্যাকশন পটেনশিয়ালের, কিন্তু ডিপোলারাইজেশনের সময় সেলের পটেনশিয়াল কত থাকে? 2 মিলিভোল্ট। 2 20 মিলিভোল্ট, মিলিভোল্ট, 20 মিলিভোল্ট। 20 এটা মিলিভোল্ট। হলো এই জিনিসটা হলো কি ডিপোলারাইজেশন, মানে যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে ওটাই হলো কি ডিপোলারাইজেশন, তাই না? তাহলে ডিপোলারাইজেশন হওয়ার মানে হলো অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন মানে তখন হার্টের যে উপরের অংশটা আছে এই উপরের অংশটা সংকুচিত হইতেছে, মানে আমার এসএ নোড থেকে একটা সিগন্যাল জেনারেট হয়েছে, এই সিগন্যালটা এভি নোড পর্যন্ত এসে পৌঁছাইছে, তার মানে কি আপনার হার্টের উপরের অংশটা পুরোটা সংকুচিত হয়েছে। তো ওইটার রিপ্রেজেন্টেশন হলে গিয়ে যেখানে পি ওয়েভ যেটা দেখতেছেন, এই পি ওয়েভটা হলে গিয়ে অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন, মানে হার্টের উপরের অংশটা সংকুচিত হয়েছে। বুঝতে পারছেন নাকি আরো কোনো কোশ্চেন আছে? স্যার একবার বলেন। আপনারা তো জানেন যে কিভাবে হার্টের সিগন্যালটা পাস হয়, তাই না? এসএ থেকে প্রাইমারি পেসমেকার সেলগুলো থাকে হলে গিয়ে এসএ নোডে, তারপরে এসএ নোডে থেকে সিগন্যালটা তৈরি হওয়ার পরে আপনার দুইটা অ্যাট্রিয়া একই সঙ্গে সংকুচিত হয়, দুইটা অ্যাট্রিয়া একই সঙ্গে সংকুচিত হয়, তারপরে এসএ নোড থেকে সিগন্যালটা আপনার এভি নোডে এসে পৌঁছে।
এভি নোডে এসে পৌঁছালে এভি নোড আবার একটা পালস জেনারেট করে। তখন কি করে, এখানে যে হিসপারকেনজি বান্ডেল আছে, হিসপারকেনজি বান্ডেলের মাধ্যমে পুরো হার্টের নিচের অংশে এই সিগন্যালটা পৌঁছায় দেয়। তখন কি করে, হার্টের নিচের অংশটা সংকুচিত হয়। এটার মধ্যে আর এটার মধ্যে একটা ডিলে থাকে, কারণ একসাথে যদি সংকুচিত হয় তাহলে তো পরিষ্কার রক্ত আর দূষিত রক্ত কোনটা ঢুকবে কোনটা বের হবে একটা মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। এই জন্য এখানে একটা ডিলে থাকে, বুঝতে পারছেন? তো এই হার্টের উপরের অংশটা যখন সংকুচিত হয় তখন আমার এই পি ওয়েভটা জেনারেট হয়। তার মানে হলে গিয়ে ওখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হইতেছে হার্টের উপরের অংশে, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এই জিনিসটা আপনারা ভাইবার জন্য মনে রাখবেন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বলে হার্টের উপরের অংশটা যখন সংকুচিত হয়। কিউআরএস কমপ্লেক্স যেটা আছে, এই কিউআরএস কমপ্লেক্সটা হয় হলে গিয়ে আপনার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের কারণে। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে হার্টের কোন অংশটা সংকুচিত হবে? ভেন্ট্রিকল কোথায় থাকে, হার্টের উপরে না নিচে? উপরে। নিচে। অ্যাট্রিয়া তো উপরেরটা, ভেন্ট্রিকুলার নিচেরটা। স্বাভাবিক না, আপনার এসএ নোড থেকে যদি সিগন্যালটা তৈরি হয় তাহলে উপরে যেটা থাকে সেটাই তো আগে সংকুচিত হবে। যেহেতু আমি বলেই দিছি উপরেরটা অ্যাট্রিয়াল, তাহলে তো অবশ্যই নিচেরটা ভেন্ট্রিকুলার হবে, তাই না? নিচে হবে, নিচে। আর টি ওয়েভ যেটা, সেটা হলো কি আপনার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের কারণে, মানে মাঝখানে। ভেন্ট্রিকল গুলো আবার প্রসারিত হবে। এই জিনিসগুলো আপনাদের পরবর্তীতে আরো হার্টের ব্লাডের প্রেশার টেশার এগুলো বুঝতে কাজে লাগবে, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা আপনারা মনে রাখবেন। দেখেন তো এই তিনটার মধ্যে থেকে কি মিসিং আছে? একটা জিনিস মিসিং আছে, কি মিসিং আছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, বাকি আছে কি? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বাকি আছে। অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন মানে এটা তো সংকুচিত হলো, প্রসারিত হবে কখন? তো এই প্রসারিত হওয়ার জন্য যে ওয়েভটা থাকে, এই ওয়েভটা এখানের মধ্যে লুকায় থাকে, এই কিউআরএস কমপ্লেক্সের মধ্যেই লুকায় থাকে। এটাকে আমরা আলাদাভাবে দেখতে পারি না, বুঝতে পারছেন? মানে বলতে পারেন যে কিউআরএস কমপ্লেক্স আপনার একই সঙ্গে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন দুইটাকেই রিপ্রেজেন্ট করে। আমার কথাটা বুঝতে পারছেন? মানে এটার মধ্যে হিডেন অবস্থায় থাকে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, ঠিক আছে। তো হার্ট প্রতি মিনিটে এই যে সাইকেলটা, এই যে পুরো জিনিসটা, মানে বিট বলতে আমরা যে জিনিসটা বুঝি যে হার্টটা পুরাটা একবার সংকুচিত হবে, পুরোটা একবার প্রসারিত হবে, এটা অবশ্যই একটা পিরিয়ডিক, তাই না? এটা পিরিয়ডিক একটা সিগন্যাল। আর যে কোনো পিরিয়ডিক সিগন্যালেরই একটা নির্দিষ্ট পিরিয়ডিসিটি থাকে, তাই না? যে কোনো নির্দিষ্ট একটা পিরিয়ডিক সিগন্যালের একটা পিরিয়ডিসিটি থাকবে। এখন মনে করেন আমি টিসিজি আঁকলাম, এরকম পাশাপাশি দুটো ইসিজি আঁকলাম। এই পিরিয়ডিক সিগন্যালটার পিরিয়ডিসিটি বের করার সবচেয়ে সহজ যে উপায়, সেটা হলো সবচেয়ে বড় যে দুইটা পিক আছে সেই দুইটা পিকের মধ্যে ইন্টারভালটা বের করো, বুঝতে পারছেন? টি নট পিরিয়ডিসিটি। তাইলে এটা যদি এটার পিরিয়ডিসিটি হয়, আমরা যদি 1/t নট করি তাহলে এটার ফ্রিকোয়েন্সি পাবো না আমরা। কোনো কিছু নাম্বার ডিভাইডেড বাই টাইম করলে জেনারেলি আমরা কি পাই? ফ্রিকোয়েন্সি পাই না? ফ্রিকোয়েন্সি মানে কি? 1/সেকেন্ড, তাই তো? এটা তো জানেন সবাই। ফ্রিকোয়েন্সি মানে 1/সেকেন্ড, তাই এটা তো সবাই জানি আমরা। 1 হার্টজ সমান 1/t 1/t। 1/t 1 এর জায়গায় আমরা এনও বলতে পারি, সংখ্যা, কোনো কিছুর একটা সংখ্যা, ঠিক আছে? তো এখন তাহলে আমরা যদি এই টি নটটা বের করতে পারি, এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা হার্টবিট কতবার করতেছি ইসিজি থেকে কিভাবে বের করতে পারবো, বুঝতে পারতেছেন? আমরা যদি 60,000-কে এই টি নট দ্বারা ভাগ করি তখনই আমরা বিপিএম পেয়ে যাব। 60,000টা কেন করলাম? যেহেতু আমরা বিটস পার মিনিট করতেছি, এই মিনিটের জন্য আমরা করবো হলে 60,000। আর জেনারেলি টি নটটা থাকে হলে মিলি সেকেন্ডে, টি নটটা থাকে হলে মিলি সেকেন্ডে। এই জন্য আমরা এখানে 1000 করছি, বুঝতে পারছেন? এই মিলিটার জন্য 1000 করছি, আর 60 হলে গিয়ে সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য। তাহলে এটা হলে কি আপনাদের বিপিএম মাপার সূত্র, যে ফার্স্টে একটা কিউআরএস কমপ্লেক্সের যে আর আছে, এই আর পিক থেকে আরেকটা আর পিকের দূরত্ব আমরা বের করব সময়ের স্কেলে, বের করে 60,000-কে ওই মিলি সেকেন্ড দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা বিপিএম পাবো, বুঝতে পারছেন সবাই?
এটা হলো কি সবচেয়ে অ্যাকুরেট মেথড, এর থেকে অ্যাকুরেট আর কিছু হতে পারে না। এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে কিউআরএস, পিকিউআরএস টি এই তিনটা কি রিপ্রেজেন্ট করে, তখন আপনাকে বলতে হবে যে পি ওয়েভ হলো কি অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন, সো অন, ঠিক আছে? আর কিছু না, এতটুকুই। জি স্যার। আর এরপরে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ইসিজি থেকে কিভাবে আমরা বিটস পার মিনিট বের করতে পারি, হার্টবিটের পরিমাণ বের করতে পারি, তখন আপনি যদি সিম্পলি বললেন যে ইসিজি একটা পিরিয়ডিক সিগন্যাল, সো আমরা যদি যে কোনো একটা পিক থেকে সিমিলার আরেকটা পিকের দূরত্ব বের করি আর 60,000 দিয়ে ওই দূরত্বটাকে ভাগ করে দিই, 60,000 কে ওই দূরত্বটা দিয়ে ভাগ করে দিই, তখনই আমরা বিটস পার মিনিট পেয়ে যাব। শেষ, আর কিছু জানার দরকার নেই আপনার, কারণ ইসিজি তো অলরেডি আপনারা জানেন ইসিজি কিভাবে নিতে হয়। জাস্ট ইসিজিটা আপনি যে কোনো একটা লিম লিডের ইসিজি, লিড 1, লিড 2, লিড 3, আপনার যে লিড ইচ্ছা ওটা নিয়ে একটা পিক থেকে আরেকটা পিকের দূরত্ব বের করতে হবে আমাদেরকে। সবাই কি বুঝতে পারছেন? স্যার আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা তো এখন অ্যাকুরেটলি আমরা 2 নম্বর কোশ্চেনটার উত্তর দিলাম যে হার্টবিটটা আমরা অ্যাকুরেটলি কিভাবে মেজার করতে পারি। 1 নম্বর কোশ্চেনটা যেটা ছিল যে আমরা সামান্য চাপ দিলেই কেন বুঝি যে ব্লাড পাস করতেছে, ঠিক আছে? তো আপনারা তো মানে নৌকাতে চড়ছেন সবাই নদীতে, তাই না? তো নদীর মাঝে যখন আপনি নৌকাতে চড়েন, যদি আপনি না করেন, নৌকাটা না বান, ঠিক আছে, বইটা পাইতেছেন না, আপনি নৌকাটা চুপচাপ বসে আছে, আপনি নদীর মাঝখানে কখনো কোনো শব্দ শুনেন? একটু চিন্তা করে দেখেন। স্যার বাতাসের শব্দ। বাতাসের শব্দ শুনেন, পানির শব্দ শুনেন নাকি? কবিতাতে বলেন না নদীর কলকল শব্দ, কিন্তু আপনি ঢেউয়ের শব্দ শোনা যায় স্যার। নদীর মাঝখানে নৌকাতে যদি আপনি বইটা না বান, না স্যার, পাওয়া শোনা যায় যায় না। না। স্যার নদীর কিন্তু পানিটা শোনা যায় না। নৌকার সাথে বাজে আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যদি মোহনাতে যান, কোন একটা মোহনাতে যদি যান, বা মনে করেন নদীটা আপনার হঠাৎ করে পরিবর্তন করতেছে, দিক পরিবর্তন করতেছে, ওই পাড়টাতে যদি যে আপনি কোনায় দাঁড়ান, আপনি কিন্তু পাড়ে ঠিকই শব্দ পাবেন, কলকল শব্দ। কখনো খেয়াল করছেন নদীর মোহনাতে যে শব্দ হয়? স্যার এত নিখুঁত ভাবে খোঁজ করি নাই স্যার। এটা খোঁজ করবেন, ঠিক আছে? যেহেতু আপনারা অনেকেই গ্রামে আছেন, আপনাদের জন্য খোঁজ করাটা অন্যান্যদের তুলনায় অনেক সহজ। আপনারা এই জিনিসটা একটু খোঁজ করবেন যে নদীর মাঝখানে কোনো শব্দ হয় না পানিতে, কিন্তু নদীর মোহনাতে বা আপনি নদীটা যখন শার্প টার্ন নিতেছে, ওই টার্নে যে যখন আপনি দাঁড়ান, পারে যে দাঁড়ান কোনাটার মধ্যে, তখন দেখবেন যে নদী ঠিকই শব্দ করতেছে। তাহলে এই শব্দটার কারণটা কি পাড়ের সাথে বলেন? বাইতের কথা কিছু বুঝতে স্যার পারি না। পাড়ের সাথে ওই ধাক্কা খায় ওই জন্য, আর মাঝখানে তো ওই ধাক্কার নিচের থেকে উঠে আসে স্যার, এখানে তো ওই পাড়টা আসলে পাওয়া যায় না। মোহনাতে কিন্তু সাইডে ধাক্কা যখন খায় না, ব্যাংক হয় তখন ছোটটা মোহনাতে গিয়ে কিন্তু ধাক্কা খায় না। সাইডে। মানে অনেকগুলো স্ট্রিম যখন একসাথে এসে মিশে, তখন কিন্তু মোহনাতে কিন্তু ধাক্কা খায় না, মোহনাতে কিন্তু ধাক্কা খায় না, কিন্তু একদিক থেকে পানি আসতেছে আবার আরেক দিকে যাইতেছে, আবার মনে করেন এখানে যাইতেছে, তো এই জায়গাতে একটা শব্দের মতো তৈরি হয়, এই মাঝখানের যে জাংশনটা, এই জাংশনে একটা শব্দ তৈরি হয়। তো এটার কারণ হলো কি সিম্পলি আপনার নদীর মধ্যে দিয়ে যে ফ্লোটা হয়, এই ফ্লোটাকে আপনার বলা হয় হলো কি ল্যামিনার ফ্লো। বুঝতে পারছেন? এই ফ্লোটাকে বলা হলো কি ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লোর কতগুলো আপনার শর্ত আছে। ল্যামিনার ফ্লোটা আপনার ডিপেন্ড করে হলে গিয়ে ইটার উপরে। ইটা মানে কি আপনারা নিশ্চয়ই জানেন, ইটা দ্বারা কি প্রকাশ করা হয়? দক্ষতা স্যার। এফিসিয়েন্সি স্যার, দ্রব্যতা। এফিসিয়েন্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রব্যতাই মনে হয়, ভিসকোসিটি আর কি, দ্রব্যতাই মনে হয়। ভিসকোসিটি মানে হলে কি জিনিসটা কত ঘন, যেমন মনে করেন মধু আর পানি, এই দুইটার মধ্যে থেকে মধু হলে কি বেশি ভিসকাস আর পানি হলে কি কম ভিসকাস, ঠিক আছে? এটা হলো ভিসকোসিটির উপর ডিপেন্ড করে। তারপরে হলো কি আপনার আসপেক্ট রেশিওর উপর ডিপেন্ড করে। আসপেক্ট রেশিও মানে হলো কি আপনার জিনিসটা কতটুকু চওড়া ডিভাইডেড বাই জিনিসটার গভীরতা কতটুকু, এটার উপর ডিপেন্ড করে, আসপেক্ট রেশিওর উপর ডিপেন্ড করে। আর ডিপেন্ড করে হলো কি আপনার ফ্লো রেটের উপরে, ফ্লো রেটের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? তো এগুলোর উপর ডিপেন্ড করে কোনো একটা জায়গাতে আপনার লিমিনার ফ্লো হবে নাকি টার্বুলেন্ট ফ্লো হবে, সেই জিনিসটা ডিটারমাইন করে। বুঝতে পারছেন আমার কথা? তো আপনার যখন এমনিতে নদীতে যখন নর্মাল অবস্থায় আপনি যখন নদীর মাঝখানে থাকেন, তখন নদীর পানিটা ফ্লো হয়ে লেগে লেমিনার ফ্লো হিসেবে আপনারা দেখবেন। এই জিনিসটা সহজে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন কোথায়?
অনেক সময় আপনি ইউটিউব এবং ফেসবুকে দেখবেন যে কিছু ভিডিও আছে যে কলের থেকে আপনার পানি পড়তেছে, কিন্তু কলের থেকে যে পানি পড়তেছে এই জিনিসটা দেখে বোঝা যেতেছে না, মনে হতেছে পানিটা বরফের মতো থেমে আছে। কখনো এই ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ স্যার, অনেক সময় আবার উল্টাও মনে হয় যে পানি ভিতরে ঢুইয়া যেতেছে কলের, দাঁড়ান। এরকমও দেখা যায়। হ্যাঁ ঠিক বলছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আমি একটা ভিডিও শেয়ার করতেছি, দেখেন আপনারা। দেখতেছেন সবাই? আমি প্রথম থেকে চাই। One brainwave later, and back to a almost perfect laminar flow. এটা দেখে কি মনে হচ্ছে? এটা পাইপ না, মানে ট্রান্সপারেন্ট পাইপ মনে হচ্ছে না? জি স্যার। কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট পাইপ না, এটা জাস্ট পানিটা ল্যামিনার ফ্লো হইতেছে এখানে। I decided to মানে ও একটা নজল ডিজাইন করছে যে নজলটা আপনার ল্যামিনার ফ্লো প্রমোট করে। empty tube further back, if that makes sense, further away from the nozzle outlet, and the further I pulled it away, that's just a bit of wind catching. একদম দেখে পুরো মনে হচ্ছে কিন্তু একটা পাইপ। মানে কেউ যদি না বলে দিত যে এটা একটা মানে পানির জাস্ট স্প্রে, তাহলে কিন্তু এটা দেখে বুঝাতো না, জাস্ট পানির স্ট্রিম একটা বাতাসের মতো সাসপেন্ডেড। We are now virtually perfect laminar flow. Yeehaw. স্টপ করুন। তো ওই লোকটা যেটা দেখাইতেছিল ওটা হলো ল্যামিনার ফ্লো। ও কোনোভাবে এই তিনটা জিনিসের কম্বিনেশন করতে পারছে এমন ভাবে, ফ্লো রেট, অ্যাসপেক্ট রেশিও এবং ভিসকোসিটির, যেটার কারণে ওর ওখানে একটা ল্যামিনার ফ্লো তৈরি হয়েছে। তো আপনার যখনই এই প্যারামিটারগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে ড্রাস্টিক্যালি, আপনার মনে করেন অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে গেল, যেমন মনে করেন আপনি মোহনাতে গেছেন বা মনে করেন নদীটা শার্প একটা টার্ন নিয়েছে, তখন ওই জায়গাতে আপনার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হবে, ফ্লো রেটও চেঞ্জ হবে। তো এই প্যারামিটারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ল্যামিনার ফ্লো থেকে হয়ে যায় হলে কি টার্বুলেন্ট ফ্লো। তো টার্বুলেন্স কথাটা নিশ্চয়ই আপনারা অনেক শুনছেন, কারণ ল্যামিনার অত পরিচিত শব্দ না, কিন্তু টার্বুলেন্স কথাটা অনেক পরিচিত। টার্বুলেন্স বলতে আমরা জেনারেলি কি বুঝি? কোনো কিছুতে যদি হঠাৎ করে প্লেনে উঠছেন মনে করেন, হঠাৎ করে ঝাঁকি দিতেছে, তখন ওটাকে বললে যে টার্বুলেন্স। আশেপাশে টার্বুলেন্স আছে যেটার কারণে আপনার প্লেনটা ঝাঁকি খাচ্ছে। তো টার্বুলেন্ট ফ্লো মানে হলো যে হঠাৎ করে যে ল্যামিনার ফ্লোতে যে ব্যাঘাত ঘটে, ওই ব্যাঘাত ঘটার ফেনোমেননটাকে আমরা বলি টার্বুলেন্স, ঠিক আছে? আর যেই ফ্লোটাতে এই ধরনের ঘটনা ঘটে আমরা বলি এটাকে টার্বুলেন্ট ফ্লো। তাহলে চলে আসেন এখন ব্লাডে চলে আসি। তাহলে যে আমরা যখন শিরা উপশিরার মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, শিরা উপশিরাগুলো অনেক লম্বা, ঠিক আছে, এবং এটার অ্যাসপেক্ট রেশিও অনেক কম, মানে এই জিনিসটা খুব ছোট, খুবই ছোট আকারের। চিন্তা করতে পারেন কত ছোট হবে একটা শিরা বা উপশিরার মাঝখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। তো এই অ্যাসপেক্ট রেশিও, ব্লাডের ভিসকোসিটি এবং লেন্থ, এই ফ্লো রেট, এগুলা মিলে এমন একটা পরিবেশ তৈরি করে একটা শিরা উপশিরার মধ্যে যেখান দিয়ে সবসময় লেমিনার ফ্লো হতে থাকে। যেই মুহূর্তে আপনি ওখানে চাপ দিতেছেন, যখনই আপনি চাপ দিতেছেন তখন আপনি এই ফ্লো রেট আর অ্যাসপেক্ট রেশিও এই দুইটাকে পরিবর্তন করে দিচ্ছেন। কারণ আপনি যখনই চাপ দিচ্ছেন তখন শিরা উপশিরাগুলোর সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই ফ্লোটা আর ল্যামিনার থাকে না। যখন এই ফ্লোটা আর ল্যামিনার থাকে না তখন ওখানে টার্বুলেন্স তৈরি হয়। ওই টার্বুলেন্সটা হলে কি আমরা ওই যে হার্টবিট আকারে বুঝতে পারি যে ব্লাড আস্তে আস্তে করে প্রবাহিত হচ্ছে। টার্বুলেন্সের কারণে আমরা শব্দও শুনতে পারি, স্টেথোস্কোপও যদি বসান তখন শব্দও শুনতে পারবেন যে ব্লাড ফ্লো করতেছে। স্যার আজকে আপনার কথাটা একটু অল্প শোনা যাচ্ছে স্যার, একটু অল্প শোনা মাইক্রোফোনটা যাচ্ছে? কাছে নিলে। দাঁড়ান স্যার। আমি একটু গেইনটা বাড়াই দিই, একটু দাঁড়ান। মাইক্রোফোনটা একটু মানে কাছে নিলে শোনা যাইতেছে। ঠিক আছে আমি করতেছি। কিন্তু ঠিক আছে। জুম প্রতিদিন আপডেট হয় আর প্রতিদিন আমার সেটিং নষ্ট করে দেয়। এই যে জুমে ভলিউম কমান, এখন ঠিক আছে? এখন কি বেটার? জি স্যার, জি স্যার।
আচ্ছা ঠিক আছে, দেখেন সমস্যা হলে বললেন আমাকে, জুমে ভলিউম কমাই দিয়েছিল। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো নিয়ে? স্যার কোশ্চেন নেই কোনো? এখন কি আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমরা যখন মানে শুধুমাত্র চাপ দিই যখন, তখনই কেন আমরা পালস টের পাই, এর আগে কখনো টের পাই না কেন? আচ্ছা, তো আমরা যে ব্লাড প্রেশার মেজার করি, এই ব্লাড প্রেশার মেজার করার সময় একদম সিমিলার টেকনিক আমরা ইউজ করি। একদম এই একটু আগে যেটা বুঝাইলাম যে আসপেক্ট রেশিও এবং ফ্লো রেট চেঞ্জ করার কারণে আমরা টের পাই, টার্বুলেন্ট ফ্লোটা টের পাওয়া যায় শব্দের কারণে। একদম ঠিক এটার কারণেই আমরা ব্লাড প্রেশার মেজার করতে পারি। আপনাদের মধ্যে এখানে কেউ ব্লাড প্রেশার মেজার করতে পারেন? জি স্যার। কিভাবে মেজার করে বলেন তো প্রসেসটা? ডিজিটাল মিটার মেশিনটা আছে স্যার, ওইটা তো আপনি স্যার ডিজিটাল মিটারেই ডিজিটাল মিটার না না না, ডিজিটাল মিটারে হবে না, আমি স্যার একদম নরমালি ম্যানুয়ালি স্যার আমি স্পিড বলতেছি মুভমেন্ট স্যার, মিটার। আমরা স্যার নরমালি যে বলেন। ম্যানুয়াল মেশিন ইউজ করি, ওইটা ভিতরে একটা রাবারের সাইকেলের টায়ারের ভিতরে যেমন টিউব থাকে, ওইটার ভিতরে এমন একটা টিউব থাকে, মানে ওইটার সাথে একটা আর কি এই যে প্রেসার যে একটা কাটা থাকে, ওইটাতে আর কি যে প্রেসারটা দেখায় ওইটা আর কি বাসে ওইখানে। আর যখন আমরা এর মাঝখানে একটা আর কি পাম্পিং এর একটা পার্ট থাকে, ওইটার মধ্যে আমরা যখন এটা পাম্প করি, পাম্প করার পরে যেটা আমরা যে হাতে বাম হাতের মধ্যে লাগাই, ওইটা যে শেড আছে, তখন ওই শেডের মধ্যে প্রেসার পড়ে অনেক জোরে। স্যার নরমালি একটু বেশি প্রেসার। এখানে নেটওয়ার্কের প্রবলেম, তো একবার বের হচ্ছে একবার ইন হচ্ছে স্যার, সমস্যা স্যার, বুঝতে পারতেছি। আপনি চাইলে চলে যেতে পারেন, পরে রেকর্ডিং শুনে নিন। হ্যাঁ বলেন। তারপর আমরা আমাদের হাতে আর কি যে পার্টটা থাকে, ওইটা থেকে আমরা পাম্পিং করে ভিতরে যে প্লাস্টিক যে রাবারের যে আবরণটা আছে, ওইটা আর কি ফুলে তারপর এখানে আর কি এয়ার প্রেসার ক্রিয়েট করে। এয়ার প্রেসার ক্রিয়েট করার পরে আমাদের হাতের যে শিরাটা আছে, ওই শিরাটা আর কি আগে যে যে ফুলতে থাকে, ওইটা আর কি আগে থেকে আর কি প্রেসার দেওয়ার পরে ওইটা আর কি চিকন হয়ে যায়। তারপর ওইখান থেকে ঠিকভাবে আর কি আগের মতো ব্লাড প্রবাহিত হতে পারে না। তখন আমরা আবার আস্তে আস্তে যখন পাম্পিংটা আর কি ওইখান থেকে প্রেসারটা আস্তে আস্তে আমরা রিমুভ করি, তখন আমাদের যে কাঁটাটা আছে, ওই কাঁটাটার মধ্যে আমাদের স্টেথোস্কোপের মধ্যে কানের মধ্যে একটা বিট করে। কথা বোঝা যাচ্ছে না। স্টেথোস্কোপের যে আমাদের কানের মধ্যে স্টেথোস্কোপটা বিট করে স্যার, যখন আমরা হার্ট আর কি নরমালি আমরা একটা সাউন্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি মোটামুটি আমি আপনার কথাটা যদি আবার বুঝিয়ে বললি, যে আমাদের হাতের মধ্যে আমরা এরকম একটা কাফ পরাই, যে কাফটার একটা রাবারের টিউব দ্বারা একটা মিটার থাকে এখানে, যেটা ব্লাড প্রেশার ইন্ডিকেট করে, এবং একটা পাম্পিং অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা দিয়ে আমরা পাম্প করে এই মিটারটার মধ্যে দিয়ে এভাবে কানেক্টেড থাকে। তো যখন আমরা পাম্প করি তখন এই কাফটা আস্তে আস্তে প্রসারিত হওয়ার কারণে হাতের মধ্যে একটা চাপ দেয়, তারপর আমরা আস্তে আস্তে এই প্রেসারটা রিলিজ করতে থাকি, প্রেসারটা কমাইতে থাকি। তো যখনই আমরা প্রেসার কমাইতে থাকি, তখন আমরা এখানে আস্তে আস্তে করে টক 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 করে একটা শব্দ শুনি। তো যেই মুহূর্তে আমরা প্রথম শব্দটা শোনা শুরু করি, প্রথম শব্দটা যখন পাই, তখন আমরা ওইটাকে একটা প্রেসার, উপরের প্রেসার যেটাকে বলে, উপরের প্রেসার মাপি, মনে করি মিলিমিটার এইচজি, প্রথম সাউন্ডটা পাই। তারপরে আস্তে আস্তে প্রেসার আরো ছাড়তে একদম শেষে যে শব্দটার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মানে আগে যদি এরকম হতো টক 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 টক, তার শেষের দিকে হচ্ছে টক 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 টক, মানে শেষের দিকে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তো ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার পরে যেই মুহূর্তে আমরা শব্দটা শোনা শেষ হয়ে যায়, মানে একদম লাস্ট সাউন্ডটা যখন শুনি, তখন আমরা ওইটাকে ধরে হলে কি নিচের প্রেসার, মনে করেন 70 মিলিমিটার এইচজি। আমি কি ঠিক বলছি? এমনই হয়। তাই আমার কোশ্চেনটা এখন হলো গিয়ে, ফার্স্টে আপনারা এই শব্দটা শোনা শুরু করেন কেন, আর শব্দটা শোনা শেষ হয়ে যায় কেন? প্রেসার যখন আস্তে আস্তে রিলিজ করে দেন, তখন শব্দটা আর শুনতে পারেন না কেন? স্যার এটা স্যার কারণটা হলো স্যার, আমরা যখন শুনি স্যার, তখন এর আগে আমরা তো আমাদের তো কথা নরমালি প্রেসার দেওয়ার লাগে আমরা এর থেকে অনেকটা বেশি দিয়ে রাখি, তখন আর কি টোটালি স্যার আর কি সেটা সংকুচিত হয়ে যায়, তখন এটা আর ব্লাড ফ্লো হয় না। আর নরমালি যখন শুরু হয় আমরা শুনতে পারি, তখন ব্লাডটা ফ্লো হয়, আর যখন সবাই লাস্টটা শুনি, ব্লাডটা ফ্লো হয় কিন্তু টার্বুলেন্ট ফ্লো হয়। জি স্যার। আচ্ছা, আর তারপর যখন একদম ছেড়ে দেন তখন আর শব্দ শুনি না কেন? স্বাভাবিক হয়ে যায় স্যার আবার।
স্বাভাবিক মানে কি? ল্যামিনার। আপনারা তো স্বাভাবিক অস্বাভাবিক বলতে পারবেন না, আপনারা তো ইঞ্জিনিয়ার, আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং টার্ম ইউজ করতে হবে, ঠিক আছে? তো পরীক্ষার সময় আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং টার্ম ইউজ করতে হবে। এই তো আপনারা ধরে ফেলছেন যে তাহলে আমরা কেন ব্লাড প্রেশারটা শুনতে পারি। তাহলে এই যে প্রথম যে আমরা মেজারমেন্টটা নিই, এই প্রথম মেজারমেন্টটাকে আমরা বলি হলো কি সিস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? আর নিচের যেটাকে নিই এটাকে আমরা বলি হলো কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আর এই যে শব্দগুলো শুনেন, এই শব্দগুলোর একটা সুন্দর নাম আছে, এই শব্দগুলোর নাম হলো কি করটকফ সাউন্ড। করটকফ সাউন্ড, বুঝতে পারছেন? আমি জানি না করটকফ কি কোনো বিজ্ঞানীর নাম নাকি শব্দটার থেকে বের করছে নাম করটকফ সাউন্ড, কিন্তু এটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন। এই শব্দগুলোর নাম হলো কি করটকফ সাউন্ড। আর আমরা যে ইকুইপমেন্টটা দিয়ে এই ব্লাড প্রেশারটা মাপি সেটার নাম হলো গিয়ে, বলুন তো কি? না, স্টেথোস্কোপ দিয়ে সাউন্ডটা শুনেন। স্পেগরোমিটার না এই টাইপের স্যার কি? স্ফিগমোম্যানোমিটার। হ্যাঁ। স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে? এবং এটার মেজারমেন্টটা দেওয়া হলো কি পারদের হাইটে। মানে আপনি প্রেসারটা যে দিতেছেন এটা হলো কি আপনার যদি পারদ থাকতো, মানে এখানে যদি পাতলা একটা ইসের মধ্যে ক্যাপিলারির মধ্যে যদি পারদ থাকতো, আপনি যদি এখানে প্রেসার দিতেন তাহলে এই পারদটা যত মিলিমিটার উপরে উঠতো সেটা দিয়ে আমরা প্রকাশ করি। অনেক আগের স্যার নরমালি স্যার এখনো স্যার কিছু ফার্মেসিতে স্যার দেখা যায় স্যার, কি আমাদের বাসার সামনে স্যার একটা ফার্মেসি আছে, ওইখানে স্যার এখনো ওইটা ইউজ করে। কি পারদ একটা স্যার। পারদ কোথা থেকে পায় স্যার এটা তো স্যার জানি না স্যার, কিন্তু পারদের একটা আছে দেখি স্ট্যান্ডের মধ্যে দাঁড় করা, ওটা হাতের মধ্যে লাগানোর পরে আমি নিজেই কখনো দেখিনি পারদের। আমি স্যার দেখছি স্যার। আমি তো এটাতে যেটা হয় যে মানে আপনি যদি পারদটা যদি এরকম একটা বাটির মধ্যে রাখতেন, বাটি ভর্তি যদি পানি থাকতো, আপনি যদি পানির মধ্যে প্রেসার দিতেন তখন পারদটা স্বাভাবিকভাবে উপরে উঠতো, তাই না? তো যত মিলিমিটার পারদের হাইট উপরে উঠতো এটা দিয়ে আমরা প্রেসার মেজার করতাম। মানে অনেক পুরানো আমলের টেকনিক। এখন তো বার, মিলিবার, প্যাসকেল এগুলো ইউজ করা হয়, তাই না? তো ওইখান থেকে আসছে হলো কি মিলিমিটার এইচজি মানে হলো কি মার্কারি পারদটা কত মিলিমিটার উপরে উঠতো সেটা দিয়ে প্রকাশ করে হলো কি ব্লাড প্রেসার। তো এই পুরো জিনিসটাই হলো কি আপনার ডিটারমাইন্ড হয় হলো কি ব্লাডের প্রেসার, ব্লাডটা কখন আপনার টার্বুলেন্ট ফ্লো হয়ে যেতেছে সেখান থেকেই আমরা শুধুমাত্র মেজার করতে পারি। মানে টার্বুলেন্ট ফ্লোটা যদি কখনো না হইতো, সবসময় যদি ল্যামিনারি ফ্লো হইতো, ইভেন আপনি প্রেসার ক্রিয়েট করতেছেন তারপর ল্যামিনার ফ্লো হইতেছে, আমরা কিন্তু ব্লাড প্রেসারটা কখনো এরকম নন ইনভিসিবলি মেজার করতে পারতাম না। সবসময় আমাদের কাটাছেড়া করে ভিতরে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বসায় তারপরে মেজার করতে হতো। যেহেতু টার্বুলেন্ট ফ্লো এর কারণে আমরা শব্দটা বাইরের থেকে শুনতে পারি, এই জন্য আমরা খুব সহজেই মেজার করতে পারি যে ব্লাড প্রেসার কত। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় যে আমাদের কন্টিনিউয়াস ব্লাড প্রেসার মেজার করা লাগে। যখন আপনার রোগী আইসিইউতে থাকে তখন কন্টিনিউয়াস ব্লাড প্রেসার মেজার করা লাগে। তো অনেক সময় যেটা দেখা যায় যে কিছু কিছু জায়গাতে রোগীর হাতের মধ্যে এরকম কাফ পরানো থাকে, তো রোগীর পাশে যে লাইফ সাপোর্ট ইউনিটটা থাকে, ওই লাইফ সাপোর্ট ইউনিটটা কিছুক্ষণ পর পর এই কাফটাকে ইনফ্লেট করে, মেজারমেন্ট দেয়, আবার ডিফ্লেট করে। আর কিছু কিছু জায়গায় যেটা থাকে হাতের মধ্যে ক্যানুলা দিয়ে সুচ ঢুকায় দেওয়া হয় একটা হাতের মধ্যে। তো এই সুচের মধ্যে এখানে একটা ট্রান্সডিউসার থাকে। এই ট্রান্সডিউসারটা করে কি যে ব্লাডের যে ফ্লো হইতেছে ওখান থেকে কিছুটা স্যাম্পল করে ওখান থেকে প্রেসার মেজার করে, যেখানে আপনার অ্যাকুরেট মেজারমেন্ট খুবই জরুরি, কন্টিনিউয়াস এবং অ্যাকুরেট মেজারমেন্ট খুবই জরুরি। যেমন মনে করেন আপনি যখন সার্জারি করবেন, কোনো একটা জায়গায় যখন সার্জারি করবেন, তো ওই জায়গায় ব্লাড প্রেসার মেজার করাটা অনেক জরুরি। কারণ আপনার কোনো জায়গায় আপনি কাটাছেঁড়া হয়ে যাচ্ছে নাকি, লিক করে ফেলতেছেন নাকি, এটা জানার জন্য ব্লাড প্রেসারটা মাপতে হয়। যে কোনো একটা জায়গায় যদি আপনি ভুল করে কেটে ফেলেন বা লিক হয়ে যায় তখন আপনার প্রেসার ফল করবে, এই জন্য কন্টিনিউয়াস প্রেসার মেজার করা লাগে। তো ওইসব ক্ষেত্রে এই ক্যানুলার মধ্যে মানে সুয়ের মধ্যে আপনার হাতের মধ্যে বা যেখানে অপারেশন হইতেছে ওখানে ঢুকাই দেওয়া হয়। ওইটার ভিতরে যে ট্রান্সডিউসার থাকে, এই ট্রান্সডিউসারটা কন্টিনিউয়াস আপনাকে রিডিং দেয় যে ব্লাড প্রেসার কত। তাহলে খুবই মানে স্পেসিফিক ক্ষেত্রে ইউজ করা হয়। জেনারেলি করটকফ সাউন্ড দিয়েই আমরা যত ধরনের ব্লাড প্রেসার আছে সব প্রেসার মেজার করে থাকি। তো এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো কি টার্বুলেন্ট ফ্লো কাকে বলে, ল্যামিনার ফ্লো কাকে বলে, করটকফ সাউন্ড কি, সিস্টোলিক প্রেসার কি, ডায়াস্টোলিক প্রেসার কি, এবং কি মেশিন দ্বারা আমরা ব্লাড প্রেসার মেজার করি। মেশিনটার নাম হলো কি স্ফিগমোম্যানোমিটার। রিডিংটা দেয় হলো গিয়ে পারদের বারের হাইট অনুযায়ী মিলিমিটার এইচজি। কারো কি কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা, সবাই বুঝছেন? আর আজকে যেগুলো যে টপিক গুলো পড়াইছেন স্যার, এগুলো কি কোনো স্লাইড আছে? এগুলো তো মানে আমি যখন ক্লাস করতাম তখন স্যাররা যা বলতো আমি সব লিখে নিতাম, মানে আমি নিজে খাতায় লিখে নিতাম। এগুলো দেন না স্যার, আমরা কি মন করবো? ভিডিও দেখে কি বুঝবো স্যার?
স্যার স্লাইড এখন আর একটু স্লাইড থাকলে হয়তো আমরা স্যার একটু পড়ে হয়তো একটু তাও বুঝে যেত বা ওই টপিক গুলো যদি থাকতো স্যার। একটু দাঁড়ান একটু ওয়েট করেন। আমার সব খাতায় লেখা, খাতায় এগুলো লেখা নেই, এগুলো তো মন থেকে বলতেছি। আচ্ছা, আমি বইয়ের পেজ নম্বর দিয়ে দিলে হবে আপনাদের? বইয়ের একটা চ্যাপ্টারে একটা পেজের মধ্যে এই জিনিসটা বর্ণনা করা আছে আর কি, ব্রাউনের বই আপনাদেরকে যে স্যার বইটা আপনি দিয়েছি। ওই চ্যাপ্টারটা স্যার যদি আমাদের একটু গুগল ক্লাসে দিয়ে দিতেন বা নাম্বারটা বলে দিতেন ওই বইয়ের। পুরো বইটাই দেওয়া আছে, আমি শুধু পেজ নম্বর বলে দিব না আপনাদেরকে। আচ্ছা স্যার, আজকে ডেট দিয়ে কি আজকে টপিকস এর পেজ নাম্বার ঠিক আছে, পেজ নম্বরটা দিয়ে দিব না। ঠিক আছে, তাহলে আমরা আজকে দুইটা জিনিস এখন পর্যন্ত দেখলাম। একটা হলো গিয়ে বিটস পার মিনিট কিভাবে হিসাব করবেন, আর একটা হলো গিয়ে ব্লাড প্রেশার কিভাবে আমরা মেজার করি। হ্যাঁ বলেন। আমি একটু কথা বলতাম। বলেন। বল। স্যার আমি যে দুইটা স্লাইড দিয়েছেন স্যার, দুইটা ভিডিও দেখে আমি কিছুই বুঝি নাই। এখন কোন স্লাইড খুঁজি তাও পাই না। একটু যদি আমার হেল্প হইতো, যদি আপনি চ্যাপ্টার গুলো দিয়ে দিতেন, কোন চ্যাপ্টার থেকে পড়াইতেছেন ওই চ্যাপ্টার গুলো জানা থাকলে ভালো হতো। ঠিক আছে, আমি আপনাদেরকে এই ভিডিওর সঙ্গে চ্যাপ্টারের নাম্বারও দিয়ে দিব। তাহলে আগের দুইটার সাথে একটু কষ্ট করে দিয়ে দিবেন স্যার, আগে যে দুইটা পড়াইছেন। ইসিজি আর কি, ঠিক আছে, ইসিজিটা দিয়ে দিব আমি এডিট করে, তো ওখান থেকে খুঁজে নিয়ে এডিট করে দেওয়ার পর। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আরেকটা বিষয় বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমাদের কি এই অ্যাটেন্ডেন্সটা কি চ্যাট বক্সে লিখে দিতে হবে না, আইডি নাম্বারগুলা? অ্যাটেন্ডেন্স না লিখতে হবে, অ্যাটেন্ডেন্স আমি জুম থেকেই পেয়ে যাই আপনাদের। অনেকে লিখে দেয়, তো আমি তো এই পর্যন্ত লিখি নাই, তাই ভাবতেছি। না স্যার লিখে আমি দেন, জানি আমি যে তো স্যার শুরুতে আজকে ক্লাস স্যার আজকেও 7টার দিক, কিন্তু স্যার একটু দেরি করে ঢুকছি, তাতে সমস্যা? কোন আপনি যদি 1 মিনিটের জন্য ঢুকেন ওটাও জুমের মধ্যে আসে যে কে কতক্ষণের জন্য ঢুকছে। স্যার তো ক্লাস 7টা থেকে হওয়ার কথা ছিল, আজকে কি আগে শুরু হয়েছে? 6:30 থেকে, কারণ নামা এখন তো আজানের সময় আগে, এই জন্য 6:30 থেকে করছে। স্যার আমরা তো নামাজ পড়ে তারপর ক্লাস করছিলাম স্যার। কেন আপনাদেরকে যে নোট দিছি দেখেন নাই? যে লিংক দেওয়া ছিল ওই লিংকে লেখা ছিল লিংকে তো লেখা ছিল। ভাই আমরা লিংকে ঢুকিনি, আমাদের কথা আমাদের বলতে দাও, তোমরা হাগা কাটো কেন? এত ফালতু মানে বেশি বোঝো কেন? আমরা বলতেছি না। আমরা তো গত সপ্তাহের আগে আমরা তো ফিক্সড করলাম যে 7টা থেকে 8:30 পর্যন্ত মানে নামাজ পড়ে একদম সবাই একসাথে শুরু করব। 10-15 মিনিট আবার ব্রেক করব। সমস্যা সেই। আচ্ছা ঠিক আছে, সামনের ক্লাস থেকে চেষ্টা করব 7টা বাজে। ভালো হয়। ঠিক আছে, আর কারো কিছু কোনো মতামত আছে? আপাতত নাই স্যার, ওইটা চালানো। ঠিক আছে, আপাতত না থাকলে আমরা ব্লাডের আরেকটা মেজারমেন্ট আজকে দেখব, সেটা হলো ফ্লো রেট। ব্লাডের ফ্লো রেট যে মেজার করতে হয় সেটা আমরা কিভাবে মেজার করি। স্যার আমাদের মিডের মার্কটার ব্যাপারে কিছু বলবেন নাকি স্যার? জিজ্ঞেস করছি তো সবাইকে, আপনার কোনো মতামত আছে মার্ক নিয়ে? মতামত থাকলে বলতে পারেন। কিছু বলবেন? না স্যার, না এটাই বললাম স্যার, কোনো কথা কেউ বলবে না না? না, আমি তো মার্ক দিছি আপনাদেরকে, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারেন আমাকে, কোনো জিজ্ঞাসা, কমপ্লেইন, ফিডব্যাক। স্যার অ্যাসাইনমেন্টে স্যার আসলে সবাইরে কি রকম মার্ক দেওয়া হয়েছে স্যার, একটু যদি একটু ধারণা দিতেন। আর ভাইভাতে 10-10 এর নিচে কাউকে দেইনি, সবাইকে 10 থেকে 13 এর মধ্যে নাম্বার দিছি। আর ভাইভাতে আমার যতদূর মনে আছে, ভাইভাতে সর্বনিম্ন মার্ক ছিল 6, এবং 6 মনে হয় একজন না দুইজন পাইছিল, আর বাকি সবাই 7 এবং 7-এর উপরে পাইছেন। সর্বোচ্চ কত পাইছে স্যার? সর্বোচ্চ মনে হয় পাইছে 13। না স্যার, আমরা টোটাল 13। হ্যাঁ টোটালে স্যার কত সর্বোচ্চ স্যার? এটা আমি এখন না দেখে কেমনে বলি, কারণ এই দেখো আসছে। পঁচিশ।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্লাডের যে নেক্সট মেজারমেন্ট ওইটা দেখি। ওইটা হলে গিয়ে আচ্ছা, আপনারা কখনো ডপলার কালার ডপলার বা কখনো পরীক্ষা করছেন বা দেখছেন? ব্লাড ফ্লো মেজারমেন্ট করতে দেখছেন কখনো মেডিকেলে? স্যার ওটা মানে কি, মানে ব্লাড ফ্লো মেজারমেন্ট? ওটা মনে করেন এটা একটা হাত, ঠিক আছে? এটা কোনো একটা মানুষের হাত, তো এখান দিয়ে তো ব্লাড যাওয়া আসা করতেছে, রক্তকণিকা। মনে করেন এটা একটা রেড ব্লাড সেল, ঠিক আছে, আরবিসি। মনে করেন এরকম আরেকটা রেড ব্লাড সেল, আরেকটা রেড ব্লাড সেল কন্টিনিউয়াসলি আপনার হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হইতেছে, শিরা উপশিরার মধ্যে দিয়ে। এদের ভেলোসিটি কত? এরা মনে করেন নির্দিষ্ট একটা গতিতে এখান থেকে প্রবাহিত হইতেছে, অবশ্যই এটার একটা ভেলোসিটি আছে। এই ভেলোসিটিটা আমরা মেজার করার চেষ্টা করি। তখন এটা দিয়ে এটা কি স্যার ওই যে প্রেসার মেশিন দিয়ে মাপে, যে ওই যে পাঞ্চ করে করে ইয়া প্যাড দিয়ে বান্দার পরে? আপনি কি মাত্র ক্লাস জয়েন করলেন? স্যার আমি হ্যাঁ না স্যার। আপনি কখন জয়েন করছেন ক্লাসে? স্যার ক্লাসে জয়েন করছি স্যার 6:45 এরকম স্যার। প্রেসার মেশিন দিয়ে কি মাপি আমরা? মানে এখন তো এগুলো চাপ মাপা হবে স্যার, এখন মানে কতটুকু আমরা তো ভেলোসিটি আর চাপ কি এক জিনিস? ভেলোসিটি কি মিটার পার সেকেন্ড, স্যার এখানে স্যার গতি মাপা হবে। গতি। আপনি প্রেসার মেশিন দিয়ে কোনো গতি মাপতে পারবেন? স্যার ওইটা তো স্যার ওই যে মানে আপনার যে হাতে যে মাপে স্যার, ওইটাতে কি প্রেসার মাপ ওটা কি স্যার? এতক্ষণ আপনি বললেন না 6:45 থেকে ক্লাসে ছিলেন, কি মাপে? হাতের যে প্রেসার মেশিন আছে ওটাতে কি মাপে? অন্য কেউ বলেন তো হাতের প্রেসার মেশিন দিয়ে কি মাপে? ব্লাড প্রেসার। ব্লাড প্রেসারটা আসলে কি প্রকাশ করতেছে? ব্লাড প্রেসারটা আসলে মানে শরীরের কোন অঙ্গটা সুস্থতা বা অসুস্থতা প্রকাশ করতেছে? স্যার এটা হার্টের স্যার বিট কতটা এটা নির্ণয় করে স্যার। বিট না, এটা লাগে মানে হার্টটা কত প্রেসারে আপনার ব্লাডটাকে ছুড়ে দিচ্ছে, পাম্প করতেছে, এবং কতটুকু প্রেসারে ও নিজের দিকে আনতেছে। মানে হার্টের তো দুইটা কাজ, একটা হলো কি বিশুদ্ধ রক্তকে ও শরীরের বাইরে প্রবাহিত করে এবং দূষিত রক্তকে শরীরের ভিতরে নিয়ে আসে। তো এখানে দুইটা প্রেসার ইনভলভ, একটা হলো কি বাইরেও ছুড়ে দিচ্ছে, আবার বাইরের থেকে ভিতরেও নিয়ে আসতেছে। এই দুইটা প্রেসারই আমরা বুঝতে পারি হলো কি সিস্টোলিক আর ডায়াস্টোলিক দিয়ে। এটা হলো কি যে তাহলে স্যার বাইরে যে ছেড়ে দেয় এটা কি সিস্টোলিক? কত প্রেসার ছেড়ে দিলে এরকম কিছু আছে যে যেটা ছেড়ে দিলে সেটা সিস্টোলিক আর যেটা ইকুয়াল ডায়াস্টোলিক, এরকম কিছু আছে নাকি? মানে কম বেশি আপনার যখন ব্লাডটা যখন মানে কম্প্রেস করে, মানে হার্টটা যখন কম্প্রেস করে, তখন ওই প্রেসারটা হলে কি খুব সম্ভবত আপনার সিস্টোলিক প্রেসার। আর যখন হার্টটা এক্সপানশন হয় তখন যে রক্তটা ফেরত আসে ওটা হলে কি খুব সম্ভবত ডায়াস্টোলিক প্রেসার। এই যে আমরা এটা একটু জেনে বলতে মেজারমেন্ট যখন করি অনেক সময় মানে আমরা এরকম বলি যে সিস্টোলিকে হচ্ছে 90 আর সরি 120 আর ডায়াস্টোলিকে হচ্ছে 90 বা 80, এটা একটা স্বাভাবিক আমরা বলি। তো আসলে এই রেঞ্জটা আসলে এই সিস্টোলিক ডায়াস্টোলিক জিনিসটা আসলে কি বোঝায়, যে এই দুইটার মানে এই জন্যই জানতে চাইলাম যে আসলে সিস্টোলিক ডায়াস্টোলিকটা আমরা বেসিক্যালি পাই হলে যে একটু আগে যেটা বললাম করোটকফ সাউন্ড। ওই করোটকফ সাউন্ডের যে দুটি স্টেজ আছে, মানে ব্লাড ফ্লোটা কখন টার্বুলেন্ট হইতেছে আর কখন হলে গিয়ে ব্লাড ফ্লোটা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, আর হলে গিয়ে কখন ব্লাড ফ্লোটা লেমিনার হয়ে যেতেছে, এই তিনটে স্টেটের মধ্যে ডিফারেন্সিয়েশন করি হলে গিয়ে আমরা করোটকফ সাউন্ড দিই। তো প্রথম করোটকফ সাউন্ডটা যখন আমরা পাই তখন আমরা বলি যে এটা হলো কি সিস্টোলিক প্রেসার, মানে ওই যে উপরেরটা 120। আর যখন করোটকফ সাউন্ডটা হওয়া বন্ধ হয়ে যায় তার মানে আমরা বুঝি যে ব্লাড ফ্লোটা এবং নরমাল লেমিনার স্টেটে ফেরত আসছে। তখন লাস্ট করোটকফ সাউন্ডটা পাওয়ার আগে আমরা বলি যে এটা হলে গিয়ে আপনার ডায়াস্টোলিক প্রেসার, ঠিক আছে? তো এটা বেসিক্যালি প্রকাশ করতেছে যে হার্টটা কত জোরে ব্লাডটাকে বাইরে সাপ্লাই করতেছে এবং কতটুকু প্রেসারে ব্লাডটা ভিতরে ফেরত আসতেছে। ওইটা হলে কি সিস্টোলিক আর ডায়াস্টোলিকের যে দুইটা প্রেসার ওটা দিয়ে আমরা বুঝি। কিন্তু ব্লাডের 120/80 এটা তো একুরেট মাপ, মানে নরমাল রোগীদের জন্য 100 মানে ওই 80 নিচে আসলে কি ডাইস। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি তো। মানে স্যার 120/80 হলে একুরেট, আর 80 নিচে মানে এই মানটা আমি বুঝি না। লো প্রেসার 80 নিচে, তুমি বুঝো না কেন? এটা 80 নিচে যদি চলে যায় কারো ক্ষেত্রে এটা লো প্রেসার হইতে পারে, কারো ক্ষেত্রে হয়তো নরমাল প্রেসার। 120 এর উপরে যদি যায়
নরমালি তো 80 নিচে থাকে মানে রেগুলার হ্যাঁ, অনেকেরই 70 থাকে, 65 থাকে, মেয়েদের জন্য তো 70 থাকে স্যার, ওটা আবার যদি অনেকেরই 135 প্রেসার নরমাল। স্যার আমার তো এরকম অবস্থা যে আমার 140 থাকে ম্যান টু উপরেটা। ম্যান ভেরি করে স্যার। আমাদের এখানে হ্যাঁ, এটা একজন আছে man to man vary বয়স্ক করে। মহিলা, ওনার 160 থাকে সিস্টোলিক সব সময়, কিন্তু কোনো অসুস্থ হয় না, কিছু হয় না। তবে জেনারেলি আপনার যখন প্রেসার মানে রেঞ্জের মধ্যে থাকে তখন ধরা হয় যে আপনার কোনো জায়গাতে 120 to 80 কোলেস্টেরলের সমস্যা নাই তেমন একটা, মানে আর্টারিগুলোর মধ্যে ব্লক কম আছে, আপনার ব্লক কম আছে, তখন তার মানে হলো কি প্রেসার নরমাল আছে। আর যখন কোনো একটা জায়গাতে ব্লক থাকে তখন হার্টটাকে অনেক জোরে পাম্প করতে হয়। স্বাভাবিকভাবে কোনো একটা জায়গায় যদি ব্লক থাকে তো এই ব্লকটাকে ওভারকাম করার জন্য অনেক জোরে পাম্প করতে হয়। তো তখন দেখা যায় যে আপনার ব্লাড প্রেসারটা স্বাভাবিকভাবে বেড়ে যায়। স্যার 110 এর মধ্যে একবার মানে ভিপ করে, আবার স্যার 70 এর মধ্যে করলো, মানে 110/70। 110/70 এটা নরমাল প্রেসার। আচ্ছা আচ্ছা, তো এটা মানে হলো প্রেসার। ডায়াগনোসিস জিনিসটা মানে বুঝতেছি না। ডায়াস্টলিক হলে কি আপনার যখন শব্দটা শোনা বন্ধ হয়ে যাবে, আপনার করোটকপ সাউন্ডটা আপনি যখন শুনবেন না মানে তখন আমরা নাইম আসবে, প্রেসারটা নাইম আসবে, প্রেসারটা নাইমে আসবে, মানে আমি ঠিক বুঝতেছি না মানে আপনার 60 কথাটা। এর পরেও স্যার অনেকগুলো ভিপ হয়। 60 এর পরে যদি অনেক বিপ হয় তাহলে তখনও করোটকপ সাউন্ড চলতেছে, তো যতক্ষণ করোটকপ সাউন্ড চলতেছে আপনি তো আর নিচের প্রেসার মাপতে পারবেন মানে না। লো হচ্ছে আর কি স্যার। যখন শব্দটা থেমে যাবে তখন আপনি নিচের প্রেসার মাপবেন। 60 এর পরেও যদি বিপ করা শুরু করে তার মানে আপনি প্রেসার ঠিকমতো মাপেন নাই। লো প্রেসারটার নিচের অংশটা আসলে 60 এর নিচে। আপনি বলতেছেন কেন 60 এর প্রেসার? 80 নিচের থেকে শুরু হয় 60 পর্যন্ত যায়। 80 নিচের থেকে শুরু হলে তো উপরের প্রেসার 80, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নিচের প্রেসার যেখানে যে বন্ধ হবে সেখানে। আপনি লো প্রেসার 60 বলতেছেন কেন তাহলে? না না, লো প্রেসার 60 120 এর নিচে থাকলে, 110/60 থাকলে তো এটা লো। না না, ওটা তো ডাক্তারদের ব্যাপার, আমরা তো ইঞ্জিনিয়ার। লো প্রেসার কোনটা হাই প্রেসার কোনটা দেখা তো আমাদের দায়িত্ব না। আমি আবার মেজারমেন্ট করি তো, মানে আমাদের আমার দেখার প্রেসার দায়িত্ব মেশিন হলো আছে। গিয়ে মেজারমেন্টটা হইতেছে কিভাবে আর কোন প্রেসারটা উপরের কোনটা নিচের এটা দেখা হলে আমাদের দায়িত্ব। কোনটা লো কোনটা হাই এটা তো ডাক্তার বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না। কারণ এক একজনের জন্য এক এক রকম, কারো কারো ক্ষেত্রে হয়তো লোটাই নরমাল। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল হলে গিয়ে প্রেসার। এখন আমরা আসতেছি ভেলোসিটি। আপনার যে ইন্ডিভিজুয়াল রক্তকণিকাগুলো আছে এই কণিকাগুলো কত গতিতে ছোটাছুটি করতেছে আর কি, একদিকে ছোটাছুটি করতেছে, ওই জিনিসটাকে আমরা বলি হলে গিয়ে ব্লাডের ফ্লো ভেলোসিটি। এখান থেকে আমরা ফ্লো ভেলোসিটিও আমরা মাপি, আবার ফ্লো রেটও মেজার করি, যে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কি পরিমাণ ব্লাড প্রবাহিত হইতেছে। জানা লাগতেই পারে কি পরিমাণ ব্লাড প্রবাহিত হইতেছে, আপনার ফ্লো রেটটাও জানা লাগতে পারে, ফ্লো ভেলোসিটিটাও জানার প্রয়োজন হতে পারে। তো এই জিনিসটা আমরা নন ইনভেসিভ ভাবেও মাপতে পারি, ইনভেসিভ ভাবেও মাপতে পারি। ঠিক আছে, মানে আমরা কাটাছেড়া করেও করতে পারি, কাটাছেড়া করে ট্রান্সডিউসারের মাধ্যমে একটা ফ্লো সেন্সর লাগে এখান থেকে বুঝতে পারি, অথবা নন ইনভেসিভ ভাবে মাপতে পারি। তবে নন ইনভেসিভ মেজারমেন্ট এখন এত ভালো যে ইনভেসিভ মেজারমেন্টের প্রয়োজন হয় না। জেনারেলি ফ্লো মিটার বা ফ্লো রেট সেন্সর যেগুলি থাকে এগুলি এখন সবই নন ইনভেসিভ। তো নন ইনভেসিভের মধ্যে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে। একটা আছে হলে কি ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিকটা আমরা পড়বো না, আমরা মেইনলি যেটা পড়বো সেটা হলে কি আল্ট্রাসাউন্ড বেসড। আল্ট্রাসাউন্ড দিয়ে কিভাবে আমরা মেজার করতে পারি সেটা হলে কি আমরা ডপলার ইফেক্ট দিয়ে মেজার করি। আল্ট্রাসাউন্ড দিয়ে ডপলার ইফেক্ট দিয়ে মেজার করি। ইফেক্টটার নাম হলে কি ডপলার ইফেক্ট। আপনারা ডপলার ইফেক্ট পড়ছেন কেউ? ডপলার বানান কি? ঠিক আছে, ডপলার ইফেক্ট পড়ছেন কেউ? নাম শুনছি, পড়িনি স্যার। কি বলেন ডপলার ইফেক্ট পড়েন? ডপলার ইফেক্ট তো ম্যাট্রিকের বইতেই আছে স্যার। ওই যে ফিজিক্সের যে ডপলার ক্রিয়া পড়ছিলাম সেটা কি? যে হ্যাঁ ওটাই। কি বলেন তো কি পড়ছিলেন? ওই যে আমার মানে একটা সাউন্ড আছে দিকে আসলে বা ওভারকাম করলে, এরকম কয়েকটা শর্ত ছিল ফিজিক্স থেকে। হ্যাঁ শর্ত ছিল, মানে মেইন কথাটা কি, মানে গতিশীল একটা বস্তুতে থাকলে এটা ফ্রিকোয়েন্সিটা মানে কি রকম হয়, একই থাকে নাকি পরিবর্তিত হয় অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি? সঠিক মনে নাই স্যার, অনেক আগে পড়ছিলাম। রিয়েল লাইফ দিয়ে চিন্তা করতে হবে। আপনারা রাস্তায় যদি দাঁড়ায় থাকেন, মনে করেন কোন একটা গাড়ি জোরে হর্ন দিতে দিতে চলে যেতেছে, আপনারা যেই ফ্রিকোয়েন্সিতে হর্নটা শুনেন আপনার দিকে যখন আসতে থাকে, আপনার দিক থেকে যখন দূরে চলে যায় গাড়িটা, আপনি কি একই ফ্রিকোয়েন্সিতে শব্দটা শুনেন? না, যখন দিকে আসে তখন হচ্ছে বাড়তে থাকে, আর যখন চলে যায় তখন হ্যাঁ যেমন পি এরকম করে একটা জিনিস হয় না? হ্যাঁ, এটাই তো ডপলার ইফেক্ট।
যে আপনার কোনো একটা মানে আপনি যে অবজার্ভ করতেছে সে যদি আপনার স্থির বা গতিশীল থাকে এবং তার তুলনায় যদি যে যে জিনিসটাকে অবজার্ভ করতেছে ওই জিনিসটা যদি স্থির বা গতিশীল থাকে, মানে দুইটার মধ্যে একটা আপেক্ষিক গতির দুই রকম, মানে স্রোতা পরিবর্তন স্থির থাকবে। উৎস গতিশীল, আবার উৎস স্থির স্রোতা গতিশীল, এরকম কন্ডিশন। মানে একটা ডেল্টা ভি থাকবে আর কি, দুইটার মধ্যে একটা আপেক্ষিক গতির একটা পার্থক্য থাকবে, মানে দুইটা একই গতিতে নেই, দুইটার মধ্যে একটা আপেক্ষিক গতির পরিবর্তন আছে, মানে ডেল্টা ভি আছে একটা। তখন যেটা দেখবে যে যেই ফ্রিকোয়েন্সি যেটা অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ওইটার সঙ্গে প্লাস মাইনাস একটা ডপলার ফ্রিকোয়েন্সি হবে, তাই না? মানে এই ফ্রিকোয়েন্সিটা কমও হতে পারে বেশি হতে পারে, এটা ডিপেন্ড করবে যে আপনার কোন দিকে আসতেছে, দিকে যেতেছে নাকি বিপরীত দিকে যেতেছে, এটার উপর ডিপেন্ড করে প্লাস বা মাইনাস একটা ডপলার শিফট হবে। এই জিনিসটাকে আমরা বলি হলো ডপলার শিফট, তাই না? এই ডপলার শিফট যদি আমরা মেজার করতে পারি কোনোভাবে, যদি আপনি ডপলার শিফটটা মেজার করতে পারেন যে যেটা অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ওই গাড়িটার অ্যাকচুয়াল হর্নের ফ্রিকোয়েন্সি যত, এটা যদি আপনি জানেন আর ডপলার ফ্রিকোয়েন্সি যদি আপনি মেজার করতে পারেন, তাহলেই আপনি ওই গাড়িটার গতি নির্ণয় করতে পারবেন যে গাড়িটা কত গতিতে যাচ্ছিল, আপনার দিকে আসতেছিল বা আপনার থেকে দূরে সরে যাচ্ছিল। বুঝতে পারছেন? এই জন্য ডপলার জিনিসটা আমাদের রিয়েল লাইফে অনেক কিছুতে কাজে লাগে, এবং বায়োমেডিক্যালি স্পেশালি আপনি যখন আল্ট্রাসাউন্ড দিয়ে কোনো মেজারমেন্ট করেন, আল্ট্রাসাউন্ড দিয়ে মেজারমেন্ট করার সময় ডপলার শিফটটা অনেক কাজে লাগে, আরো অনেক জায়গায় ডপলার শিফট কাজে লাগে, আপনার রেডিও কমিউনিকেশন আর অনেক জায়গাতে ডপলার শিফটটা কাজে লাগে। তো ওগুলো তো আমরা দেখবো না, আমরা দেখবো হলে কি কিভাবে আমরা বায়োমেডিক্যালে ডপলার শিফটটা কাজে লাগাইতে পারি। তো মনে করেন এটা আপনার হাত, ঠিক আছে? হাতের মধ্যে আমাদের রক্তকণিকা আছে, আমি জানি অনেকগুলো রক্তকণিকা আছে এইদিকে যাচ্ছে। তা আপনি মনে করেন একটা আল্ট্রাসাউন্ড সেন্সর এখানে বসাইলেন, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আল্ট্রাসাউন্ড সেন্সর বসালেন। তো আল্ট্রাসাউন্ড সেন্সরটা কি করবে, এরকম করে আপনার শব্দ দিতে থাকবে, আল্ট্রাসনিক শব্দ দিতে থাকবে, তাই না? এই আল্ট্রাসনিক সেন্সরটা আমরা এইভাবে বানাইছি, দেখেন এটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো কি ট্রান্সমিটার, একটা হলো কি রিসিভার। তো এই জিনিসটাকে যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নিই, মানে উল্টা করে দেখি, মুখটা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে দুইটা সেন্সর আছে, সেন্সর না তো দুইটা ট্রান্সডিউসার আছে, একটা হলো গিয়ে ট্রান্সমিটার, একটা হলো কি রিসিভার। এটাই আপনার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? মিড টার্ম তো দিয়ে আসছেন, সবারই তো পারার কথা। পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল, পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, পিজেটি ক্রিস্টাল দ্বারা তৈরি, ঠিক আছে? তো এই ট্রান্সমিটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আপনার আল্ট্রাসাউন্ডটা জেনারেট করে শরীরের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এভাবে পাস করে, ঠিক আছে? আর পাস করলে অবশ্যই আপনার কোনো একটা মিডিয়ামে যখন আল্ট্রাসাউন্ডটা বাধা পাবে, দুইটার মধ্যে যখন অ্যাকোস্টিক ইম্পিডেন্সের পার্থক্য থাকবে, অবশ্যই কিছুটা শব্দ এখান দিয়ে পাস করে চলে যাবে, রিফ্লেকশন হবে, কিছুটা শব্দ কিন্তু রিফ্লেক্ট করবে, তাই না? বাধাপ্রাপ্ত হয়ে পিছনের দিকে চলেও যাবে, ইকো হবে, তাই না? এটা তো আমরা সবাই দেখি, একটা দেওয়ালের সামনে আপনি যদি কথা বলেন তাহলে দেওয়ালের থেকে কিছুটা শব্দ আপনার দিকে ফেরতও আসে। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। কিছুটা ইকো হবে যেটা, সেই শব্দটা আমার রিসিভার রিসিভ করবে। ক্লিয়ার? তো এখন আমরা ধরে নিলাম যে এই ব্লাডের যেই কণিকাগুলা, এই কণিকাগুলা ভি ভেলোসিটিতে মুভ করতেছে, এটা হলো আমাদের অ্যাজাম্পশন, আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে আল্ট্রাসাউন্ডটা যে আসতেছে আর ভি, এটার মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো না, ধরলাম যে এই অ্যাঙ্গেলটা থিটা। বুঝতে পারছেন? এই যে আল্ট্রাসাউন্ডটা যাচ্ছে এবং এই ভেলোসিটি, এই দুটার মাঝখানে অ্যাঙ্গেলটা হলো কি থিটা। এটা যদি ভি হয়, এটা হলো কি থিটা। বুঝতে পারছেন সবাই? স্যার তার মানে আমরা ট্রান্সডিউসার দিয়ে একটা সিগন্যাল পাঠাচ্ছি এবং কি সেটা রক্তকণিকার সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিসিভারে এসে রিসিভারে, হ্যাঁ ঠিক বলছেন, মানে এখানে বাধা পাচ্ছে, বিভিন্ন জায়গায় বাধা পেতে পারে। আমরা ধরে নিচ্ছি যে এটা রক্তকণিকায় বাধা পাচ্ছে, বাধা পেয়ে আবার এই একটা ডপলার শিফট হয়ে সাউন্ডটা ফেরত আসতেছে। বুঝতে পারছেন? এবং আপনার এই ব্লাডের যে ফ্লোয়ের যে দিক, এই ভেলোসিটির যে দিক, মানে এটা তো একটা ভেক্টর, তাই না? এই ভেক্টরটা যে দিক আর এই আল্ট্রাসাউন্ডের যে দিক, এই দুইটা দিকের মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে, এই অ্যাঙ্গেলটা হলো কি থিটা। মানে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইতে হবে, আপনি এই জিনিসটা যখন হাতের উপরে রাখবেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেই রাখবেন, এই অ্যাঙ্গেলটা আমাদের জানা অ্যাঙ্গেল হইতে হবে। এই থিটাটা যদি আমরা না জানি তাহলে কিন্তু পুরো মেজারমেন্ট করতে পারবো না আমরা। এই থিটাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে লম্বর থেকে আপনি কতটুকু কোণ করে আল্ট্রাসাউন্ডটা নিক্ষেপ করতেছেন, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তো আমরা ধরে নিলাম আল্ট্রাসাউন্ডটা যে ফ্রিকোয়েন্সিতে যাইতেছে এটা হলো কি এফটি,
এফটি মানে হলো গিয়ে ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি। আর যেই ফ্রিকোয়েন্সিটা আপনি পাচ্ছেন এই আরএক্স এ যেটা পাচ্ছেন এই ফ্রিকোয়েন্সিটা ইকোটা ধরে নিচ্ছে হলো গিয়ে এফ আর, মানে যেই ফ্রিকোয়েন্সিতে আমরা আল্ট্রাসাউন্ডটা দিতেছি সেই ফ্রিকোয়েন্সি হলো গিয়ে এফটি, আর যেই ফ্রিকোয়েন্সিতে আমার ফেরত আসতেছে সেই ফ্রিকোয়েন্সি হলো গিয়ে এফ আর। এখন এই এফ আরটা হলো গিয়ে এফটি প্লাস এফডি। এখানে এই এফডিটা হলো গিয়ে আমার ডপলার শিফট। ট্রান্সমিটারের সঙ্গে ডপলার শিফটটা যদি যোগ করি তাহলে আমরা এফ আরটা পাবো। এটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, আলোচনার সুবিধার জন্য আমি প্লাস লিখছি। সবাইকে বুঝতে পারছেন? কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এইটা মানে হচ্ছে রিসিভার ফ্রিকোয়েন্সি বলবো? হ্যাঁ বলেন। স্যার আমাদের তো এইভাবে পড়াচ্ছেন, যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারি, কিন্তু স্যার কোনো স্লাইড নাই, মানে ইয়াগুলো টপিকগুলো একটু থাকলে আমাদের জন্য সুবিধা। এমনি তো অনলাইনে এটা নিয়ে তো একটু আগে কথা হয়েছে, আমি বলছি তো আমি দিয়ে দিব বইয়ের চ্যাপ্টারের নাম্বার। ওইগুলো দেখেই তো পড়তে হবে, আমাদের ভাইবার তো প্রিপারেশন নিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার এই ক্ষেত্রে স্যার বইয়ে তো অনেক হয়তো বা ডিটেইলস থাকতে পারে, আমাদের যদি মানে স্পেসিফিক ভাবে আসলে স্লাইড থাকলে আর কি সুবিধা হয় আমাদের, সেই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে। এখন এই জিনিসটাকে বুঝতে পারছেন যে ডপলার শিফট হলো কিভাবে? স্যার বুঝিনি, আরেকবার বলেন। একটা চলন্ত জিনিস আছে, এই চলন্ত জিনিসের মধ্যে আপনার শব্দটা বাধা পাচ্ছে, বাধা পেয়ে আবার ফেরত আসতেছে। তো স্বাভাবিকভাবে যে শব্দটা যে ফ্রিকোয়েন্সিতে আপনি জিনিসটাকে নিক্ষেপ করতেছেন, আপনি যেই ফ্রিকোয়েন্সিতে জিনিসটাকে রিসিভ করবেন দুটো ফ্রিকোয়েন্সি এক না, কারণ এইটা এবং এইটার মাঝখানে একটা আপেক্ষিক গতির পরিবর্তন আছে, তাই না? এই জন্য আপনার যে ফ্রিকোয়েন্সিটা আপনি ফেরত পাবেন সেই ফ্রিকোয়েন্সিটার মধ্যে একটা ডপলার শিফট থাকবে। তো আপনি যদি এফটি ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটাকে ট্রান্সমিট করেন, সিগন্যালটাকে আপনি ট্রান্সমিট করছেন এফটি ফ্রিকোয়েন্সিতে, কিন্তু যখন রিসিভ করবেন তখন এই রিসিভ সিগন্যালের মধ্যে একটা ডপলার শিফট থাকবে। বুঝতে পারছেন? এই ডপলার শিফটটা যদি আমরা মেজার করতে পারি তখনই আমরা এই পুরো জিনিসটার ভেলোসিটিটা মেজার করতে পারবো। কেমনে মেজার করতে পারবো? আমরা যদি ডপলার শিফটের ইকুয়েশনটা যদি দেখি তাহলে ডপলার শিফটের ইকুয়েশনটা হবে কি এফটি 2v cos থিটা ডিভাইডেড বাই সি। সিটা হলে গিয়ে মিডিয়ামে আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি। আপনারা নিশ্চয়ই এই অঙ্কটা করছেন, আপনাদের মিড টার্মের অ্যাসাইনমেন্টে একটা অঙ্ক ছিল যেটার মধ্যে এই সি দিয়ে আপনাদেরকে ল্যামডা বের করা লাগছিল, মনে আছে? জি স্যার। এটা হলে কি ওই সি আল্ট্রাসাউন্ডের ইউ cos থিটা স্যার। সিটা তো মেজার করছেন স্যার এটা বুঝতে পারতাছি না স্যার। ভেলোসিটিটা মেজার করছেন না? ল্যামডা সমান সমান কি ছিল? এফ বাই সি, এরকম? জি স্যার। এরকমই তো কিছু একটা থাকার কথা। জি স্যার, ল্যামডা বাই সি। তো ল্যামডার তো তরঙ্গ দৈর্ঘ্য উল্টা হয়েছে স্যার। উল্টা হয়েছে কি? সি বাই এফ। সি বাই ল্যামডা কি মিটার না? ল্যামডা যদি মিটার হয় তাহলে সি বাই এফ, ঠিক আছে। এফ সমান সি বাই ল্যামডা। এফ সমান একই তো সি বাই, কথা, একই হ্যাঁ তো ওই যে ঠিক আছে একই স্যার, তো কথা। মানে ওই মুখস্থ তো এই জন্য। ঠিক আছে আচ্ছা, তো এটা হলে কি ওই সিটা, ঠিক আছে, মানে আল্ট্রাসাউন্ডের ভেলোসিটি ওই মিডিয়ামের। আর কস থিটাটা হলে গিয়ে এই দেখেন একটা জিনিস চিন্তা করেন যে কোনো কিছু যদি একটা রকম থিটা অ্যাঙ্গেলে থাকে, মনে করেন এই ভেলোসিটি একটা আছে, আপনি থিটা অ্যাঙ্গেলে মাপতেছেন, তো জেনারেলি আমাদের ভূমি বরাবর যে কম্পোনেন্ট থাকে এই কম্পোনেন্টটাকে আমরা সবসময় মেজার করি হলো কি ভি কস থিটা দিয়ে, ঠিক আছে। তো ভি কস থিটা আর এখানে হলে কি আপনার ডিভাইডেড বাই সি 2v, এটা হলো সূত্র আর কি এই ডপলার শিফটার। তো এখানে দেখেন আমাদের এফটি জানা, মানে যেই ফ্রিকোয়েন্সিতে আপনি আল্ট্রাসাউন্ড পাঠাচ্ছেন এটা আপনি জানেন, ঠিক আছে। সিটা আপনার জানা, রক্ত মাংস এবং মানুষের শরীরের মধ্যে আল্ট্রাসাউন্ডের গতি কত আমরা জানি। থিটাটা আপনি জানেন, মানে কোন অ্যাঙ্গেলে আপনি ট্রান্সডিউসারটা ধরছেন এটা আপনি জানেন। কোনোভাবে আপনি যদি এফডিটা বের করতে পারেন, এফডিটা যদি আমরা জেনে যাই যে ডপলার শিফটটা কত, তাইলেই কি আমরা এই ভি এর মানটা পেয়ে যাব না? জি স্যার। ভি এর মানটা যদি পেয়ে যাই আমাদের অবজেক্টিভ কমপ্লিট। আমাদের অবজেক্টিভ ছিল ব্লাডের ভেলোসিটি বের করা, আমরা ব্লাডের ভেলোসিটি বের করতে পারবো। এখন কোশ্চেন হলো কি এই যে ডপলার শিফটটা যে হইতেছে, এই ডপলার শিফটটা আমরা হ্যাঁ বুঝিনি আবার স্যার এই এফডিটা হচ্ছে আমরা কিভাবে পাই? এটাই তো কোশ্চেন, মানে এটাই তো কোশ্চেন, এটাই তো $1 মিলিয়ন কোশ্চেন যে আমরা এফডিটা কেমনে পাবো। কারণ আমি একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি সিগন্যালটা, কিন্তু আমি অ্যানালাইসিস করে এফটি আর এফডি কে আলাদা করব কিভাবে? এই আলাদা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো গিয়ে কি লাগবে বলেন? আপনারা তো সবাই থার্ড ইয়ারের স্টুডেন্ট, আপনাদের জানার কথা কেমনে আলাদা করবেন। কোন কোর্সে পড়ছেন? একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি আলাদা করে কিভাবে এক সিগন্যালে?
কমিউনিকেশন থিওরিতে মেবি। কমিউনিকেশন থিওরিতে ছিল, এর আগেও ছিল। কেমনে করে? স্যার এসএসডি আর হলো স্যার কি যেন স্যার সার্কিট ব্যবহার করে স্যার ওটা আলাদা করা হয়েছে। না না না, সার্কিটের কথা বাদ দেন, আপনার প্রিন্সিপালটা কি, মানে কি প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা করতে পারি এটা? মানে একটা ট্রান্সফর্ম করতে হয়, ট্রান্সফর্মটার নাম মনে আছে? ডিমডুলেশন কি স্যার? ডিমডুলেশন বলতে পারেন এক করতে, কিন্তু এটা তো ট্রান্সফর্মটার নাম না। এরকম না আসলে, ডিমডুলেশন তো এখানে তো দুইটা ফ্রিকোয়েন্সি আলাদা করে। ট্রান্সফরমেশন হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে যে কোনো টাইম ডোমেনের সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন দেখতে পাই। যেমন মনে করেন আপনার রিসিভড সিগন্যালটা দেখতে এরকম, ঠিক আছে? রিসিভ সিগন্যালটা দেখতে এরকম, এটা দেখে আপনি কি বুঝবেন যে কোনটা কোন ফ্রিকোয়েন্সি? কারণ এই জায়গায় আপনার আছে টাইম, আর এই জায়গায় আছে হলে কি আপনার মনে করেন অডিও ইন্টেন্সিটি, যে সাউন্ডটা শুনতেছেন আপনি। এটা দেখে কি বোঝার উপায় আছে এখানে ফ্রিকোয়েন্সি কত কত আছে? কারণ এটা তো র্যান্ডম একটা সিগন্যাল। কিন্তু আপনি এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করেন, মানে তখন আমরা কোন ডোমেইনে নিয়ে যেতেছি? ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতেছি না? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন নিয়ে যাব আমরা এরকম ফ্রিকোয়েন্সি গুলোর পিক দেখতে পারবো যে কোন ফ্রিকোয়েন্সি কত। তাইলে আপনি যখন ফ্রিকোয়েন্সি গুলোর পিক দেখবেন, আমরা বলেই তো দিছি যে আমাদের ফ্রিকোয়েন্সি হলো কি এফটি প্লাস এফডি, আর মানে একটা পিক থাকবে এফটি তে অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং এফডির পিকটা যদি আমরা আলাদা করতে পারি তখনই তো আমরা মাপতে পারবো যে কত ফ্রিকোয়েন্সিতে পিকটা আছে, তাই না? আমরা মনে করেন যে সিগন্যালটা এটা তো আমাদের জানা থাকতে হবে না স্যার, এফটি পিকটা কত? এফটি আপনি জানবেন না, আপনি যে সিগন্যালটা পাঠাচ্ছেন আপনি জানেন না কত মেগাহার্টজ এর সিগন্যাল পাঠাচ্ছেন আপনি? স্যার এটা তো আমরা যখন ট্রান্সডিউসার ডিজাইন করি, আমরা তো মিড টার্মের আগেই দেখছি যে ট্রান্সডিউসারটা যখন আমরা ডিজাইন করি তখনই ট্রান্সডিউসারের থিকনেস থেকে আমরা বলতে পারি যে এফটিটা কত হবে, ঠিক না? মিড টার্মে তো সবাই অঙ্কটা করছেন আপনারা। অঙ্কটা করানোর উদ্দেশ্য কিন্তু ছিল এটাই, যাতে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন, বুঝছেন? দুইটা সিগন্যালের আমরা পিকটা দেখব, তাহলে যেটা আর কি এক্স্যাক্টলি। তো আপনি যখন এটা আমাদের নোন থাকবে, একটা আননোন, ওইটাই হচ্ছে এফডি হয়ে যাবে। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন যখন করবেন, ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে তো আপনি পিকগুলো আলাদা হয়ে যাবে, তাই না? তখন আমি এফটির পিকটা দেখেই বুঝে যাব, কারণ আমি মনে করেন 2 মেগাহার্টজ আমার এফটি, আমি পাঠাইছি 2 মেগাহার্টজ। তো আমি গণনা শুরু করব যে ওমেগার মান 2 পাই এফ, ওমেগা সমান সমান তো 2 পাই এফ, তাই না? হ্যাঁ, 2 পাই এফ হলো 2 মেগাহার্টজ। তাহলে আমি ওমেগাতে যখনই 2 মেগাহার্টজ আসবে মনে করেন এই জায়গায়, তখন আমি বুঝলাম যে এটা আমার এফটি, এটা হলো কি আমার ট্রান্সমিটেড সিগন্যাল, ঠিক আছে? এখন এফডিটা বের করা এত সহজ না, কারণ এখানে তো আরো অনেক পিক থাকবে। আমি তো এটা জাস্ট আকার সুবিধার জন্য এত সুন্দর করে রাখছি, এখানে তো আরো অনেক পিক থাকবে, কারণ বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে দুনিয়াতে যত ফ্রিকোয়েন্সি হওয়া সম্ভব সকল ফ্রিকোয়েন্সির সিগন্যালই আমরা দেখবো, তাই না? তো এখান থেকে এফডিটা আলাদা করা এত সহজ না, মানে চোখের দেখে এখানে আমি আঁকছি যত সহজ করে, এত সহজে এই জিনিসটা বোঝা যায় না। তখন আপনারা যে বললেন ডিমডুলেশন, কেউ একজন বলছিলেন যে ডিমডুলেশন করে, তখন আমরা এক ধরনের ডিমডুলেশন করি। এই ডিমডুলেশনটা কিভাবে করি দেখেন, মনে করেন আপনি যেই সিগন্যালটা পাঠাচ্ছেন, ধরলাম যে এই সিগন্যালটার কে আমরা প্রকাশ করি হলে কি এইভাবে cos ওমেগা টি টি, বুঝতে পারছেন? মানে জেনারেলি তো আমরা যে কোনো সাইন ওয়েভ কে এইভাবে প্রকাশ করতে পারি। তো এটা হলো কি অ্যামপ্লিটিউড, এটা হলো কি পিরিয়ড, আর এটা হলো কি টোটাল সিগন্যালটার রিপ্রেজেন্টেশন। এই সিগন্যালটা হলো কি আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? আর যেই সিগন্যালটা আমরা রিসিভ করতেছি সেই সিগন্যালটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন যে এটার অ্যামপ্লিটিউড একটা আছে আলাদা, অবশ্যই দুইটার অ্যামপ্লিটিউড এক হবে না, কারণ কিছুটা অ্যাটেনুয়েশন হবে, রক্তের মধ্যে বাধা পাইলে অবশ্যই কিছুটা অ্যাটেনুয়েশন হবে। এখন এটার মধ্যে আপনার ট্রান্সমিটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সিও যেরকম থাকবে, ডপলার শিফটের ফ্রিকোয়েন্সিও সেরকম থাকবে। বুঝতে পারছেন আমার কথাটা? তাইলে আমরা যদি ট্রান্সমিটেড সিগন্যালটার পিক যদি হয় এখানে, মনে করেন এটা হলে কি আমার ওমেগা টি, ঠিক আছে? এটা হলে কি আমার ট্রান্সমিটেড সিগন্যাল, এই যে এটি। এখানে আপনি যদি রিসিভ যে সিগন্যালটা করবেন এ আর, সেই সিগন্যালটার মধ্যে আপনার ওমেগা টি তো থাকবেই, আবার একটা কি থাকবে ওমেগা ডি, ডপলার শিফট। বুঝতে পারছেন সবাই? এটা বুঝলাম না স্যার, ওমেগা টি দুইটাই থাকবে কেন স্যার? এটা হলো যখন আপনি রিসিভ করবেন, যে সিগন্যালটা আপনি রিসিভ করছেন এটার মধ্যে আপনার ওমেগা টিও থাকবে, ওমেগা ডিও থাকবে, হ্যাঁ, ঠিক আছে? ওমেগা টি থাকবে। এখন আমি এই দুটোর মধ্যে আলাদা করব কেন? আলাদা করার জন্য আমাকে ডিমডুলেশন করতে হবে। ডিমডুলেশনটা কেমনে করব? আমি এখন যে রিসিভ যে সিগন্যালটা আছে, এই রিসিভ সিগন্যালটাকে আমি যদি cos ওমেগা টি দিয়ে আবার গুণ করে দিই, এই রিসিভ সিগন্যালটাকে আমি যদি cos ওমেগা টি দ্বারা আবার গুণ করে দিই, মানে আমি এটি গুণ এ আর যদি করি, কারণ আপনি তো জানেন এটি কি, আমি যে পাঠাচ্ছে সেও জানে এটি কি, যে রিসিভ করতেছে সেও জানে এটি কি। এভাবেই কিন্তু আপনারা রেডিওতে সিগন্যাল শুনেন, বুঝতে পারছেন? আমরা যে এএম রেডিও শুনি না, বাংলাদেশ বেতার,
বাংলাদেশ বেতারও কিন্তু আমরা শুনি এইভাবে, মানে যেই সিগন্যালটা আপনি পাঠাচ্ছেন আপনি জানেন ওটার ক্যারিয়ার সিগন্যাল কত, যে সিগন্যালটা আপনি রিসিভ করতেছেন আপনি জানেন যেহেতু ক্যারিয়ার সিগন্যাল কত, আমি জাস্ট সিম্পলি আরেকবার গুণ করে দিই। তো গুণ করে দিলে মজার যে ঘটনাটা ঘটে এখানে কি হয়, দুইটা কজ না, এটা হলো কস থিটা 1 আর কস থিটা 2। আপনারা যদি এটা সূত্রটা মনে করেন cos θ 1 আর cos θ 2 সূত্রটা কি, সূত্রটা যদি আমরা খাটাই তাহলে আমরা এখানে পাবো হলো cos 2 ওমেগা t প্লাস ওমেগা d, এটা পাবো একটা, আর একটা পাবো হলো কি ab/2 cos ওমেগা d t সরি ছোট হাতের t। বুঝতে পারছেন? আমি একটু পরিষ্কার করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হাতের লেখা এমনিতেই খুব খারাপ। ab/2 হাতের লেখা আপনার অনেক সুন্দর, কিন্তু এক একটা জিনিস এক এক জায়গায় লেখার কারণে পরে হ্যাঁ আসলে বুঝেন না, মানে বোর্ডে লিখে হলে কি অভ্যাস এক জায়গায় খাতার মধ্যে করাটা সিরিয়াল থাকে না কোনো। অবশ্য ভিডিও দেখলে তারপরে বোঝা যাবে, কিন্তু না আমি আপনাদেরকে যেটা বললেন আমি চেষ্টা করব আপনাদের কষ্ট যাতে কম হয় ওইভাবে করে দেওয়ার, ঠিক আছে? আজকে একটু কষ্ট করে বুঝেন, আমি নেক্সট দিন আপনাদেরকে নোট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মেইন সিগন্যালটা আসবে লিখে এটা দেখেন যে 2 ab/2 মানে যেই দুইটার যে দুই রকম অ্যামপ্লিটিউড আছে দুইটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, মানে সূত্রের মধ্যেই এই হাফটা আছে, বুঝতে পারছেন? হাফ এখানে cos 2 ওমেগা t প্লাস ওমেগা d, মানে যে দুইটা যোগ হয়ে যাবে আর কি, ওমেগা t এর সঙ্গে এই রিসিভ সিগন্যালের ওমেগা t আর আপনি যেই সিগন্যালটার দিয়ে গুণ করলেন ওটার ওমেগা t, এই দুইটা ওমেগা t যোগ হয়ে 2 ওমেগা t হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে 2 ওমেগা t প্লাস ওমেগা d, আরেকটা যেটা হবে এটা হলো কি ওমেগা d t। তাহলে এই যে দেখছেন যে এইখানে আপনার যে ডপলার শিফটের কারণে যে জিনিসটা ওই জিনিসটা কিন্তু এখন আলাদা হয়ে যেতেছে, একদম পুরোপুরি আলাদা হয়ে যাবে। এখন পুরোপুরি কিভাবে আলাদা হয়ে যাবে দেখেন, এখানে ডপলার শিফটটা আসবে হলে গিয়ে মনে করেন fd এখানে, আর এই যে একটা পার্ট না এই পার্টটা অনেক দূরে চলে যাবে, এখানে চলে যাবে 2ft প্লাস fd, অনেক দূরে চলে যাবে। এখন আমরা সিম্পলি কি করব, এখানে যদি একটা লো পাস ফিল্টার দিয়ে দিই আমরা, লো পাস ফিল্টার মানে তো বুঝেন আপনারা তাই না? লো পাস ফিল্টার কাকে বলে? একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ও কাট অফ করে দিবে, এরপরের জিনিসকে আর যাইতে দিবে না। মনে আছে পড়ছেন লো পাস ফিল্টার? জি স্যার লো পাস ফিল্টার হচ্ছে স্যার অর্থাৎ যে নির্দিষ্ট অর্থাৎ মানে ফ্রিকোয়েন্সিটা কম ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট পরিমাণ কম ফ্রিকোয়েন্সি পাস করবে এবং হাই ফ্রিকোয়েন্সি গুলো স্যার পাস করবে। ঠিক বলছেন, হাই ফ্রিকোয়েন্সি গুলো অ্যাটেনুয়েট করে দিবে, কমাই দিবে। তো আমরা যদি একটা লো পাস ফিল্টার দিয়ে আমরা সুন্দর এখানে এই ডপলার যে শিফটটা এই ডপলার শিফটটা আলাদা করে পাবো, বুঝতে পারছেন? তো ডপলার শিফট আমি যখন আলাদা করে পাবো ওখানে তারপর আমি যে একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম ওই ইকুয়েশনটার মধ্যে আমি যদি ডপলার শিফটটা বসাই দিই, এখানে যদি ডপলার শিফটটা বসাই দিই আমি সুন্দর ব্লাডের ভেলোসিটি পেয়ে যাব। অনেক জটিল প্রসেস, এটা অনেক জটিল প্রসেস, এটা মুহূর্তের মধ্যে হয়ে যায়, কারণ ফুরিয়ার ট্রান্সফর্ম করা এত ইজি কম্পিউটারের মাধ্যমে। ফুরিয়ার ট্রান্সফর্ম করে তারপর হচ্ছে সেই পিক নিয়া তারপর হচ্ছে আবার স্যার ওই কজের সূত্র, তারপর এখানে অনেকগুলো এই জিনিসটা দিয়েই কিন্তু আপনারা বাংলাদেশ বেতার শুনেন। কখনো মানে পড়ছেন বাংলাদেশ বেতার এএম অ্যামপ্লিটিউড মডুলেশন কেমনে কাজ করে? এটা কখনো মানে জানি না এরকম। আপনাদের ইস্যু ছিল না, কমিউনিকেশন থিওরির মধ্যে ছিল না? ওইটা স্যার হালকা কমিউনিকেশন থিওরি যা পড়ছি স্যার, ওটা আসলে বলা আমি কি বলবো স্যার, কি বলা বাহুল্য, না বইরেই স্যার ওটা পাস হয়ে গেছে আর কি। কেমনে হলে কেমনে হবে বলেন? এত টাকা পয়সা খরচ করে পড়তেছেন স্যার, ওটা আসলে কিভাবে কি বলবো, হানুদা বললে তো স্যারের নামে বদনাম হয়ে যাবে। স্যারের নামে বদনাম করেন না, আপনারা কেন শিখেন নাই সেটা বলেন। স্যারের কাছ থেকে জানাই দেওয়া, বাকিটা আপনারা পড়েন নাই কেন? স্যার স্যার তো আমাদের এরকম কিছুই মানে করে আসলে। যদি স্যার একটু বলি মানে একটু শুনেন, স্যার হচ্ছে বই নিয়ে ক্লাসে এসে সে মানে চ্যাপ্টার আগে পড়তো, আপনাদের বলতো যে আপনারা একটু গল্প করেন বা ঘুমান, আমি একটু পড়ে নেই, পড়াটা শেষ, ক্লাস টাইমও শেষ, বলে আজকে পড়াইলাম পরে ক্লাসে পড়াবো। এইভাবে করতে করতে 4-5টা ক্লাস করছিলাম, তারপরে কিছু শিখতে পারলাম না, শুধু শিখছিলাম যে মডুলেশন আর ডিমডুলেশন, খালি দুটো শব্দই জানছিলাম। তারপরে করোনা আসলো, এই তো মিডের পরে আজকে কি বুঝতে পারছেন মডুলেশন আর ডিমডুলেশন জিনিসটা কি? আমাদেরকে খালি হাইট মিশনে পাঠাইছে স্যার, বুঝছেন স্যার? আচ্ছা ঠিক আছে, স্যারের সমস্যা নেই, আমরা শিখি যতটুকু পারি শিখি। আজকে বুঝতে পারছেন যখন যেটা সুযোগ পাই সেখান শিখাতে। ডিমডুলেশনটা না হয় বুঝলেন যে ডিমডুলেশনটা কি, যে একটা সিগন্যাল আমরা রিসিভ করতেছি, রিসিভ করার পর জানা একটা সিগন্যাল দিয়ে আমরা গুণ করতেছি, তাহলে আমরা অরিজিনাল সিগন্যালটা ফেরত পাইতেছি। এটা হলো কি ডিমডুলেশন, ঠিক আছে? মানে একটা রিসিভ সিগন্যাল থেকে আমরা অরিজিনাল সিগন্যালটা কেমনে বের করব, এই প্রসেসটার নাম হলো কি ডিমডুলেশন। মডুলেশন প্রসেসটা কি তাহলে কি অনুমান করতে পারবেন? মডুলেশনটা স্যার ওই তো একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালকে
মিক্সড করে হচ্ছে হ্যাঁ স্যার এই একটা তো লো ঠিক বলছেন। কোয়ালিটির ফ্রিকোয়েন্সি হ্যাঁ। কে একটা হাই ক্যারি ফ্রিকোয়েন্সি সিগন্যাল ফ্রিকোয়েন্সি দ্বারা স্যার ক্যারিয়ার পাঠানো সিগন্যাল হয়, মিক্স যেটা করা হ্যাঁ হচ্ছে বুঝছেন তো, তাহলে ক্যারিয়ার বলা বললেন হয় যে স্যার। বুঝেন নেই, এটা বললেই তো হয়ে যাচ্ছে। স্যার এটা এটাই তো তো, জানি স্যার। জি স্যার এটা কেন বললাম তো করে স্যার, ওই এই জিনিসটা করার মডুলেশন কারণটা কি? ডিমডুলেশনে শিখছি স্যার, কিন্তু এটা করার এএমএফ এর কারণটা মতো কি? পারবে। মডুলেশন করার এটা কারণটা কি? হচ্ছে স্যার ওই সিগন্যালটা যাতে না হারায় না যায়, ওটাকে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে একটু বড় মানে হারায় কেন যায়? তার একটা মানে দূরবর্তী যদি যাইতে চায় অবশ্যই একটা তার আছে পারিপার্শ্বিক অবস্থা আছে। ঠিক বলছেন, এই জন্য এমন একটা ক্যারিয়ার সিগন্যাল ডিজাইন করা হয় যেটা অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে। হ্যাঁ, তো ওই যে ক্যারিয়ার সিগন্যালটা দিয়ে আপনি যখন ট্রান্সমিট করেন, মানে রেডিও অ্যান্টেনা দিয়ে যখন ট্রান্সমিট করেন, তখন মানে প্রত্যেকটা মানে রেডিওর মানে কার্যক্রমের আপনার একটা প্রোটোকল আছে। মনে করেন বাংলাদেশ বেতারে আপনি এখান থেকে যে ক্যারিয়ার ওয়েভটা দিয়ে গুণ করতেছে, ঠিক আছে, মানে সিস্টেমটা হলে কি এরকম, মনে করেন আপনার এক্সটি, এটা আপনি গান বাজনা যেটাই বলেন, এটা দিয়ে আমি এখান থেকে গুণ করে দিতেছি না, একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে গুণ করে দিতেছি, ঠিক আছে। হ্যাঁ, এই ক্যারিয়ার সিগন্যালটা গুণ করে দিতেছি, গুণ করার পরে আমার যেই সিগন্যালটা হইতাছে এই সিগন্যালটা আবার কেউ না কেউ রিসিভ করতেছে, তাই না, কোন একটা অ্যান্টেনা দিয়ে রিসিভ করতেছে। রিসিভ করে এই সিগন্যালটা যেটা, এই সিগন্যালটাকে আমরা আবার যে ক্যারিয়ার ওয়েভটা দিয়ে আমরা ট্রান্সমিটারে গুণ করছি, ওই ক্যারিয়ার ওয়েভটা দিয়ে আবার গুণ করি। বুঝতে পারছেন তো? আবার যখন আমরা গুণ করি, মানে এখানে কি হয়, এখানে যখন মনে করেন এক্সটি, ঠিক আছে, এক্সটি কে আমি যদি এক্স ওমেগা আকারে লিখি, মনে করেন এক্স ওমেগা জিনিসটা দেখতে এরকম, মানে এক্সটি কে এক্স ওমেগা, আপনি যখনই কজ ওমেগা টি দ্বারা গুণ করেন তখন বেসিক্যালি কি হয়, বেসিক্যালি হয় কি এই জিনিসটা থাকে না, এই জিনিসটা না হয়ে এখানে দুইটা ছোট ছোট সাইড ব্যান্ড চলে আসে, মানে এখানে কিন্তু আর অরিজিনাল সিগন্যালটা নাই। দেখছেন, মানে যে মুহূর্তে আপনি কস ওমেগা দিয়ে গুণ করবেন তখনই কিন্তু আর অরিজিনাল সিগন্যাল নেই। অরিজিনাল সিগন্যালটা কি হবে, ভাগ হয়ে দুই পাশে চলে যাবে। এখানে কিন্তু অরিজিনাল সিগন্যালটা নাই, কিন্তু আপনি যখন এই জায়গায় আবার কস ওমেগা টি দ্বারা গুণ করবেন তখন একটা মজার ব্যাপার হবে কি, তখন অরিজিনাল সিগন্যালটা ফেরত চলে আসবে, আর এই দুইটা সাইড ব্যান্ড যেটা আছে সাইডে, এটা আরো দূরে সরে যাবে। বুঝতে পারছেন, মানে এই কাজটা করলেই আবার অরিজিনাল সিগন্যালটা ফেরত চলে আসবে। তখন আপনি এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে দিবেন, একটা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে দিলে এই সাইড ব্যান্ড দুটো কাটা হয়ে যাবে আর অরিজিনাল সিগন্যালটা ফেরত চলে আসবে। স্যার এই যে পরবর্তীতে যে কস ওমেগা টি গুণ হলো, এটা কি এই যে আমরা বেতারের মাধ্যমে শুনি, ডিভাইসের মাধ্যমে কোনো গুণ হয় না? ডিভাইসের মাধ্যমে গুণ হয়, কারণ এম যে রেডিও, এই রেডিওর প্রোটোকলই আছে যে আপনি কত ফ্রিকোয়েন্সির কস দিয়ে এখানে গুণ করবেন, সিস্টেমটা ডিভাইসটা জানবে যে আমার এত ফ্রিকোয়েন্সির কস ওয়েভ দিয়ে আমাকেও গুণ করতে হবে। আপনার ডিভাইস যদি এটা না জানে তাহলে তো এটা আপনি কখনোই সিগন্যালটা ফেরত পেতে পারবেন না, কারণ এই ফ্রিকোয়েন্সি এক হওয়া লাগবে, ফ্রিকোয়েন্সি এক হওয়া লাগবে। যখন আপনি টিউন করেন না, টিউন করেন যখন রেডিওটা, তখন খুব সম্ভবত ওইখানে আপনার এই ফ্রিকোয়েন্সিটা ঠিক করা হয় যখন টিউন করেন আপনি আর কি। তো জানেনই তো, আপনারা তো জানেন ডিমডুলেশন কাকে বলে, তাই বললেন কেন যে রেঞ্জের মধ্যে? স্যার বললাম যে স্যার ডিমডুলেশন আর মডুলেশন এই দুইটা জিনিস একটু শিখছি, কিন্তু এএমএফএম এর ভিতরে আরো কাহিনীগুলো বসে মানে আরো যে ডিটেইলস ছিল সেগুলো ছিল যে কোনো সময় জানতে পারবেন, এটা গুগলে আপনি যখনই সার্চ দিবেন তখনই জানতে পারবেন। আর ওগুলোর অনেক ম্যাথ ট্যাপ ছিল, অনেক কিছু ছিল, সেগুলো সম্বন্ধে ছিল, ওগুলো আমারও মনে নেই, কিন্তু যখনই দরকার আমি যদি গুগল করে জেনে ফেলতে পারবো, মানে ওটা জানা ছিল তো, সেটাই আর কি, ওইটাই আর কি। তাহলে আজকে আমরা যা যা পড়লাম এর মধ্যে আপনাদের কোনো ব্যাপারে কোনো কনফিউশন কোশ্চেন কিছু আছে? কিছু থাকলে আমাকে বলেন, ভাইবার কিন্তু আর বেশি দিন বাকি নেই। স্যার আমাদের পরীক্ষা ফাইনাল কবে থেকে শুরু হবে? 21 তারিখ থেকে। স্যার এখান থেকে আসলে প্রশ্নটা কেমন ভাবে হবে যদি একটু ধারণা দিতেন ভালো হতো স্যার। আচ্ছা, প্রথমে কোশ্চেন তো আপনাদেরকে বলছি যে ব্লাড বিপিএম যখন আমরা মেজার করি ওটার কোশ্চেনগুলো আমি বলছি, ঠিক আছে। আর হার্টের আমরা যখন ইউ মেজার করি, প্রেসার যখন মেজার করি, ওখান থেকে অবশ্যই আপনার আসবে করটকফ সাউন্ড কাকে বলে, করটকফ সাউন্ড কাকে বলে, ডিস্টোলিক এবং ডায়াস্টোলিক এবং সিস্টোলিক প্রেসার কাকে বলে। তারপরে হলে গিয়ে আপনার যে মিলিমিটার এইচজি, এই যে এককটা মিলিমিটার এইচজি, কেন মিলিমিটার এইচজি, যে মেশিনটা দিয়ে আপনি প্রেসার মেজার করেন ওই মেশিনটার নাম কি, ঠিক আছে। আর তারপরে হলে গিয়ে যে লেমিনার এবং টার্বুলেন্ট ফ্লো কাকে বলে। আমরা যখন রক্ত কোনো একটা শিরা বা উপশিরাতে যখন চাপ দিই তখন কেন শব্দ শুনতে পাই, অন্যান্য সময় কেন কোনো শব্দ শুনতে পারি না, এটা হলো কি ওখান থেকে কোশ্চেন। আর এরপরে যে আমরা যে মাপলাম, ফ্লো রেট মেজার করার ইটা শিখলাম। তো আমি এখানে জিজ্ঞেস করবো যে ফ্লো রেট মেজার করার যে নন ইনভেসিভ টেকনিক গুলো আছে, নন ইনভেসিভ টেকনিক গুলো কি কি, তখন আপনারা বলতে পারবেন যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ভাবেও মেজার করা যায়, আপনার আল্ট্রাসাউন্ড দিয়েও মেজার করা যায়। তো আমরা যেহেতু আল্ট্রাসাউন্ড নিয়ে পড়ছি, আল্ট্রাসাউন্ড নিয়ে সব কোশ্চেন থাকবে। ডপলার শিফট কাকে বলে, ডপলার শিফট জানলে আমরা কিভাবে এই ব্লাডের ভেলোসিটিটা জানতে পারি,
ঠিক আছে, তারপর ফুরিয়ার ট্রান্সফর্ম ডিমডুলেশন প্রসেসটা, এই ডিমডুলেশন প্রসেসটা আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আমরা কি দিয়ে রিসিভ সিগন্যালটাকে গুণ করব, গুণ করলে ডপলার শিফটটা পাবো। তখন আপনারা বলবেন যে যে সিগন্যালটা আমরা ট্রান্সমিট করছি ওটা দিয়ে গুণ করব, তাহলে আমরা ডপলার শিফটটা পেয়ে যাব। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমার একটা মানে স্যার পিকের ব্যাপারে স্যার কোশ্চেন একটা ছিল। কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। আমি আগে বলবো স্যার, এই আমাদের মানে বায়োমেডিকেলের ল্যাব কি স্যার আমাদের এই ভার্সিটিতে আছে, এই ব্যাপারে কিছু জানেন? নাই, আমার ইচ্ছা ছিল তৈরি করার, কিন্তু ইচ্ছা থাকতে থাকতেই তো করোনা হয়ে গেল। স্যার মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের এই মানে নেক্সট সেমিস্টারে দেখলাম যে নিউমেরিক্যালের ল্যাব দিছে, স্যার কিন্তু আমরা নিউমেরিক্যালের ল্যাব তো আপনি রেকর্ডটা অফ বাসা করে থেকে দেন, করবেন, নিউমেরিক্যালের ল্যাব আমার তো জন্য মনে ভালো হয় হবে। না স্যার আমি বলতে চাই থিওরি মানে পড়লাম আমরা বায়োমেডিকেলের, এটা ল্যাব করলে হয়তো আমরা উপকৃত হইতাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটা তো নিউমেরিক্যালের অবশ্যই, থিওরি কিন্তু পড়লাম না, এটা মনে হয় না করতে পারবেন। মানে নিউমেরিক্যাল আর বায়োমেডিক্যাল এই দুইটা অব্লিগেট ছিল, কিন্তু আমরা আসলে ওইভাবে বুঝতে পারি নাই, আমরা বায়োমেডিক্যালটা নিলাম আর কি, কিন্তু এখন আবার আমাদের ল্যাব দিচ্ছে নিউমেরিক্যাল, তাহলে ওটা না, নিউমেরিক্যাল বায়োমেডিক্যাল ল্যাব নাই তো এখনো। সেটাই, সেই জন্য বললাম স্যার এটা ল্যাব তো ফ্যাসিলিটি করতে পারলে নেই, আমাদের ল্যাব ফ্যাসিলিটি ফ্যাসিলিটি তৈরি করার আগেই আপনার করোনা হয়ে গেছে। এখন আমাদের তো নিউমেরিক্যাল ল্যাব করতে হবে ক্লিয়ার করা। মেজারমেন্ট তো ওই মেজারমেন্ট ল্যাব করতে হবে। নিউমেরিক্যাল তো অনেক সহজ, নিউমেরিক্যাল তো কম্পিউটারে। স্যার রেকর্ডটা একটু অফ করেন। হ্যাঁ রেকর্ডটা অফ করে দিচ্ছি। স্যার আমাদের